গিটহাবে যাব। গিটহাবে গিয়ে এখানে এই যে এখানে প্লাস বাটনের এখানে ক্লিক করলে দেখবো নিউ রিপোজিটরি। নিউ রিপোজিটরিতে ক্লিক করে এখানে একটা নাম দিব। হ্যাঁ, বেশি পাবলিক দিব। এটা রিডমি ফাইল এড করবো, করে ক্রিয়েট রিপোজিটরি দিয়ে দিব। দেন এই যে একটা লিঙ্ক তৈরি হবে না এখানে, এই লিঙ্কটা কপি করে এখানে সাবমিট করে দেবো। হ্যাঁ, এখানে ওকে সাবমিট। স্যার, থ্যাংক ইউ। তার আগে একটা অ্যাকাউন্ট থাকতে হবে গিটহাবে, আদারওয়াইজ এটা করতে পারবে না। স্যার উইক 1 উইক 2 তেই তো শুধু কাজ। না, উইক 3 তেও আছে, দেখো। স্যার উইক 3 তে আমাদের কি ওই এক্সামটা দিতে হবে আর ডিসকাশন ফোরাম ওইটা? হ্যাঁ, 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 জাস্ট এক্সপ্লেইন করবা কেন আর কি তুমি এটা ফিল করতেছো। তুমি যদি রাজি থাকো একটু এক্সপ্লেন করবা যে বিষয়টা কি, কেন দরকার, নিজের মতো করে। যারা ক্লাসে জয়েন করতে পারছো না তাদের জন্য একটু রিপিট করছি আমি। তারা যেটা করবা, আমাদের এখানে কয়েকটা টাস্ক আমি দিয়েছি তোমাদের, উইক 1, উইক 2 এবং উইক 3-তে। উইক 1-এ একটা ডিসকাশন ফোরাম করা হয়েছে, সেখানে আমি একটা কোশ্চেন দিয়েছি, সেগুলোর আনসার দিতে হবে রিপ্লাই। উইক 2-তেও সেম একটা ডিসকাশন ফোরাম ক্রিয়েট করা হয়েছে। আহ, আর উইক 3-তে এসে একটা ডিসকাশন ফোরাম, একটা এক্সাম রাখা হয়েছে, সেগুলো তোমাকে একটু দিতে হবে। আমরা যদি আমাদের কোর্সে যাই, তোমরা দেখতে পারবে এখানে এখানে একটা ডিসকাশন উইক 1 আছে, এবং একটা গিটহাব সাবমিশন লিংক আছে। এটা তোমাকে গিটহাব প্রোফাইল ক্রিয়েট করে এবং মেশিন লার্নিং রিপোজিটরি ক্রিয়েট করে লিংকটা সাবমিট করতে হবে এখানে। উইক 2-তে একটা ডিসকাশন রাখা হয়েছে, এবং উইক 3-তে একটা ডিসকাশন এবং একটা একটা থিওরি এক্সাম রাখা হয়েছে। স্যার গিটহাবের লিংকটা কি মানে ভার্সিটির মেল না হয় যদি পার্সোনাল মেল হয় প্রবলেম হবে, মানে কোনো অ্যাকাউন্টটা যদি একটু। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ওকে স্যার, পার্সোনাল হলেই বেটার। থ্যাংক ইউ। হ্যাঁ, যারা আইডি দিচ্ছ তারা অ্যাটেন্ড করতে পারছো না, বাট উইথিন টুডে, আজকের মধ্যে অ্যাটেন্ড করতে হবে। হ্যাঁ, ওকে, নো প্রবলেম। যারা আইডি দিচ্ছ সমস্যা নেই, বাট আজকের ওকে মধ্যে স্যার, শেষ করতে আসলে হবে। ফোন দিয়ে কানেক্ট, সেজন্য স্যার গিটহাবে যেতে পারছেন না। নো প্রবলেম, নো প্রবলেম, ইটস ওকে। স্যার
স্যার আমরা কাজগুলো আজকের মধ্যেই শেষ করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, আজকের মধ্যে একটু শেষ করো। আর আমি এমন যা দিছি এগুলো আগে থেকে পড়ার দরকার নাই, মানে তুমি যদি ক্লাস করে থাকো এগুলো ইজিলি এমনি পারবা। স্যার গিটহাবের লিঙ্কটা শুধু পেস্ট করে দেব না স্যার? গিটহাবের লিঙ্কটা শুধু পেস্ট করে দিবা, এখানে কপি করে পেস্ট করে দিবা। এখন আমি তোমাদের একটা জিনিস দেখাবো, ঠিক আছে? তাহলে তোমরা আজকের মধ্যে এগুলা শেষ করে দিও, হ্যাঁ? ওকে। আমি আমি রিপ্লাই দিব তোমাদের সবগুলা, চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার তোমাদের আনসার গুলোর। ওকে ফাইন। তো আমি একটা জিনিস দেখাই, যারা গুগল কোলে ফলো করছো না তারা কি করবা, বা গিটহাবটা তোমাদের একটু জানার দরকার, গিটহাবে আসলে আমরা কি করি। লেটস সে এই ফোল্ডারটা আমরা ক্রিয়েট করেছি, রাইট? একটু মনোযোগ দিয়ে দেখো, এই ফোল্ডারটা আমরা ক্রিয়েট করেছি। এখানে একটা জিনিস দেখবা, তুমি যখন এই ফোল্ডারে আসবা, আমরা কিভাবে ফাইলগুলা গিটহাবে আপলোড করব সেটা একটু দেখাই। ওকে, সেখানে তো ডিরেক্ট কোনো আপলোডের অপশন নাই, সিঙ্গেল ফাইল আপলোড করা যায়, বাট আমি চাচ্ছি হোল ফোল্ডার ধরে আমি আপলোড করে যাচ্ছি, কিছু একটা চাচ্ছি। কিভাবে করতে পারি? এখানে দেখবা যে এই যে এখানে যাওয়ার পরে এখানে একটা অপশন আছে, এই যে এইচটিটিপিএস, এটার এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা একটু কপি করবা, ঠিক আছে? এই যে কপি দেওয়ার পরে যেটা করবা, যে কোনো জায়গায় হইতে পারে, তোমার ডেস্কটপ থেকে হইতে পারে বা যে কোনো জায়গায় হইতে পারে, তুমি এই ফোল্ডারটা ক্লোন করবা। প্রথমে ক্লোন করতে হবে ডেস্কটপে বা কোথাও, বা তোমার যেখানে সোর্স কোড আছে। এর আমি ডেস্কটপে চিন্তা করলাম, এবং পারলে তুমি যেহেতু ডেভেলপমেন্টে আছো এবং গিটের সাথে যেহেতু একটা কানেকশন এস্টাবলিশ করবা, তুমি সিএমডি দিয়েও করতে পারো। তো আমি সাপোর্ট করব কি, তুমি হলো গিট নামিয়ে নিবা, গিট গিট লিখে সার্চ দিবা, তোমার একটা ইয়া বেরোবে, এটা মানে একটা সিএমডির মতো, তুমি একটা ইয়া পাবা, কমান্ড প্রম্পট পাবা। তো গিটটা ডাউনলোড করার পরে, ইনস্টল করার পরে তুমি যখন রাইট ক্লিক করবা, অটোমেটিক্যালি তুমি এখানে দেখতে পারবা গিট ব্যাশ হিয়ার, ঠিক আছে? তো গিটের সাথে ইজিলি এটা নিয়ে কাজ করা যায় আর কি। তুমি সিএমডি দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। তো ডাউনলোড করার পর, ইনস্টল করার পর তুমি রাইট ক্লিক করলেই এই অপশনটা পেয়ে যাবা, গিট ব্যাশ হিয়ার। আসলো, আমরা যেটা করব একটা কমান্ড লিখবো, গিট ক্লোন। লেখার পরে ওই যেটা কপি করে নিয়ে আসলাম এটা এখানে দিয়ে দিব। দেখছো চলে আসছে যে আমার পিছনে, এটা কিন্তু ক্রিয়েট করা জি ছিল, স্যার। চলে আসছে, দেখছো আমার পিছিতে চলে আসছে। ওকে ফাইন। এরপরে যেটা করব, লেটস সে আমরা আমাদের যে প্রজেক্টটা আছে, আমরা গুগল কোল্যাবে যে প্রজেক্টটা করেছি সেটাতে একটু যাই। এটা কেন শেখাচ্ছি, কারণ এখন থেকে তোমরা অনেক কিছুই, ওয়েট, হ্যাঁ হ্যালো, স্যার জি শুনতে স্যার পাচ্ছ? শুনতে আচ্ছা, লেটস সে আমরা আমরা চাচ্ছি যে লোকাল থেকে, মানে লোকালি একটা ফাইল ক্রিয়েট করব, সেই ফাইলটা গিটহাবে পাঠাবো। সেটা কিভাবে করতে পারি সেটা একটু দেখাই আমাদের। আমি একটু আহ, এখানে ধরো আমাদের একটা ফাইল আছে, এটা কি 20 এর সেকশন, আমরা যে ফাইলটা নিয়ে কাজ করতেছি ধরো এটা, এটা একটু ডাউনলোড দিই। ধরো এই ফাইলটা আমরা ক্রিয়েট করছি কোনোভাবে, হ্যাঁ, লোকালি ক্রিয়েট করছি, চাচ্ছি এই ফাইলটা গিটে পাঠাবো। কিভাবে পাঠাইতে পারি গিটে? ঠিক আছে, ধরো এখানে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করলাম, এটা আমি এটা সিম্পলি রাখলাম এখানে। বা লেটস ধরো এই ফাইলটা আমরা ক্রিয়েট করছি, এখন আমরা তো গিট ক্লোন করে আমাদের গিটের রিপোজিটরিটা আমাদের লোকালি নিয়ে আসছি, ভালো কথা, বাট নতুন যে ফাইলগুলা ক্রিয়েট করব সেগুলা গিটে পাঠাইতে হবে না? জি স্যার, পাঠাইতে হবে অবশ্যই, আচ্ছা, লোকাল তো থেকে রিপোজিটরি।
তো আমি অনলাইনে কিভাবে চেক করব যে নতুন যে ফাইলটা আছে সেটা এখনো গিটে যায় নাই, সেটা আমি কিভাবে চেক করব? সেটা আমি চেক করতে পারি গিট স্ট্যাটাস দিয়ে। হ্যাঁ, গিট স্ট্যাটাস। স্ট্যাটাস। আচ্ছা, যেহেতু এটা গিট এখনো কিন্তু এটা আমি হয়তো বা ক্লোন করছি, বাট এখনো গিট রিপোজিটরি হয়নি, জাস্ট আমি ক্লোন করে নিয়ে আসছি। যেহেতু গিট রিপোজিটরি হয় নাই, তোমাকে একটা মেসেজ দিবে নট এ গিট রিপোজিটরি। তাহলে কি করতে হবে? তোমাকে করতে হবে এটা ইনিশিয়ালাইজ করতে হবে গিটটা, গিট ইনিট দিয়ে। তার মানে এটা একটা গিট রিপোজিটরি হয়ে যাবে এখন, আশা করি, মনে হয় আর কি। এখানে চলে আসার কথা ফাইল, আসলো না যে, তবে হিডেন আছে। আমি একটু হিডেন ফাইলগুলা নিয়ে আসি। এই যে চলে আসছে। তো এই যে ডট গিট কিন্তু আগে ছিল না, এখন কিন্তু ডট গিট ক্রিয়েট হয়ে গেছে, মানে এটা একটা গিট রিপোজিটরি হয়ে গেছে। এখন দেখি যে আমার নতুন যে ফাইলটা ক্রিয়েট হলো সেটা কি আপলোড হয়েছে কিনা। তার মানে কি, নতুন যে ফাইলটা আমি নিয়ে আসছি এটা কিন্তু এখনো না, এই ফাইলটা তো আমি নতুন এড করছি, রাইট? এটা তো দেখানোর কথা, কিন্তু কেন দেখানো যায়? ওকে, একটা জিনিস খেয়াল করছো, আমি তো ইয়াতে নাই, ওই ওই ফোল্ডারে নাই, আমি তো ডেস্কটপে আছি। আমাকে ফোল্ডারে যেতে হবে না? জি স্যার, ফোল্ডারে সিডি যাওয়ার দিয়ে জন্য ফোল্ডারে সিডি যেতে দিয়ে, হবে। রাইট, আমার 21 ml। তো আসলে গিট ইনিটটা এখানে না করলেও চলবে, এখানে অটোমেটিক্যালি আসলে হয়ে গেছে। আমি যদি এখন গিট স্ট্যাটাস দিই তাহলে আমি আসলে দেখতে পাবো। তার মানে এই যে নতুন যে ফাইলটা আমি এখানে অ্যাড করছি সেটা কিন্তু এখনো গিটে যায় নাই, রাইট? তাহলে আমি চাচ্ছি এটা গিটে যাক। দেখো লোকালি আছে, বাট অনলাইনে কিন্তু নাই, গিটে নাই, রাইট? গিটে শুধু রিডমি জি আছে। স্যার। তাহলে কিভাবে আমরা নিতে পারি? প্রথমে আমরা যেটা করব, আমরা কমিট সিঙ্গেল করব। ফাইল অ্যাড করতে পারি বা মাল্টিপল ফাইলও অ্যাড করতে পারি। যদি সকল ফাইল অ্যাড করতে চাও, গিট অ্যাড দিয়ে ডট দিতে হবে, তাহলে সকল ফাইল অ্যাড হয়ে যাবে। কমিট করার আগে অ্যাড করতে হবে গিটে। কমান্ডটা হলো গিট অ্যাড স্পেস দিয়ে ডট। তার মানে তোমার যত ফাইল চেঞ্জ হয়েছে সবগুলো চলে যাবে। আর তুমি সিঙ্গেল ফাইলও নিতে পারো, তাহলে গিট অ্যাড দিয়ে তোমাকে তখন ফাইলের নাম লিখতে হবে। ওকে, এখন আমরা কি করব? গিট অ্যাড করার পরে যে ফাইলটা নতুন চেঞ্জ হয়েছে, নতুন নামে যে ক্রিয়েট হইলো, শুধু যে একবার তুমি আপলোড করবা তা না, ওই ফাইলটা যতবার চেঞ্জ হবে ততবারই তুমি সেটাকে আপলোড করতে পারবা বা কমিট করতে পারবা। তো গিট অ্যাড করার পরে এটাকে কমিট করতে হবে, গিট কমিট। একটা মেসেজ দিতে হয় যে তুমি যে চেঞ্জটা করলা সেটা তোমার আরেকজন টিমমেট পাইতে হবে না, তুমি কি চেঞ্জ করছো। তাহলে একটা মেসেজ দিয়ে দিবা, নিউ ফাইল, একটা ফাইলের নামটা দিয়ে দিবা। আমি জাস্ট এমনি লিখলাম নিউ ফাইল ক্রিয়েটেড। তাহলে গিট কমিট করে ফেললাম। ওকে, কি হলো? আচ্ছা, ইমেলটা দিতে হবে, রাইট? আমার নতুন সেট আপ করছি তো, তো এখানে আমার আমি যে ওই ফাইলের মানে গিটের অ্যাক্সেস নিব, সেই অ্যাক্সেসের জন্য আমাকে ইউজার নেম পাসওয়ার্ডটা একটু দিতে হবে। ওকে, এটা ইনিশিয়ালি যারা গিটের সাথে নতুন ভাবে কানেক্টেড দিচ্ছ তাদের সবারই লাগবে এটা। জি স্যার, অথেন্টিকেশন করার জন্য। অথেন্টিকেশন, স্যার আমরা ওই যে গিট হাবে যেটা ইয়ে করি সেটাই দিতে হবে এখানে, না? রাইট রাইট রাইট, ইমেলটা ইউজ করি। ওই ইমেলটাই ইউজ করতে হবে এখানে, ঠিক আছে? জি স্যার। আর ইমেল আর ইউজার নেম আচ্ছা লাগবে না, ইমেলটা দিলেই হওয়ার কথা। দেখি গিট কমিট দিই, গিট কমিট দিলাম, গিট কমিট হয়ে গেছে, রাইট? হ্যাঁ, তো ইমেল দিলেই তোমাকে রিকগনাইজ করতে পারবে, সমস্যা নেই। গিট কনফিগ দুইটা হাইফেন দিয়ে গ্লোবাল ইউজার ডট ইমেল, এটা তো ওরা দিয়ে দিছে কমান্ড, আমি খালি আমার ইমেলটা এখানে দিয়ে দিলাম।
কমিট হয়ে গেছে, তার মানে এখন ফাইলটা এখনো কিন্তু যায়নি। তার মানে তুমি যদি এখন গিট স্ট্যাটাস দাও এখন আর পাবা না, বলবে যে ওই ফাইল আর নাই, কোনো চেঞ্জ নাই, নাথিং টু কমিট। তুমি তো অলরেডি কমিট দিয়ে দিছো, রাইট? তাহলে এটাকে এখন পুশ করতে হবে। পুশ মানে গিটহাবে জিনিসটাকে পাঠানো। গিট পুশ যখন দেবো তখন আমাকে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। গিট পুশ দিলাম। ফার্স্ট টাইম ইয়া হচ্ছে তো, মানে পিসি সেটআপের পরে, এই জন্য একটু একটু টাইম নিচ্ছে। তো এটা কি প্রতিবার আপলোড করার সময় ইউজার নেমের পাসওয়ার্ড দেওয়া লাগবে? না না না, প্রত্যেকবার দিতে হবে না। বাট যেহেতু সেটআপ এসএসএইচ করতে করা হবে। না, হ্যাঁ এসএসএইচ যদি থাকে, এসএসএইচ কনফিগ করা লাগে। এসএসএইচ কনফিগটা আমি কেন করি না, কারণ মাল্টিপল, আমি বিটবাকেটও মাঝে মাঝে কাজ করি, আবার গিটহাবে করি, গিটল্যাবে করি। তো দ্যাটস ওয়াই আমি এসএসএইচটা করি না। যখনই কোনো কোড আপলোড করি তখন ওই যে এখানে বারবার তোমাকে ইউজার নেম দিতে হবে না, বাট যখন এই যে গিট পুশ করব তখন আমার একটা ইউজার নেম পাসওয়ার্ডের একটা অপশন আসবে, ওটা আমাকে একটু দিতে হয় মাঝে মাঝে। এটা কেন আসতেছে না, লেট হচ্ছে কেন? স্যার আপনার মনে হয় কোনো পপ আপ চলে আসছে কিনা? না, পপ আপ আসেনি, যে ফার্স্ট টাইম হচ্ছে তো সেটা ব্যাপারে, এই জন্য। তো অনেকেই পরিচিত গিটহাবের সাথে, এরা পরিচিত না, তাদের সোর্স কোড গুলা যাই করো না কেন, এক লাইন কোড লিখবা, সেটা গিটহাবে রেখে দিবা, ঠিক আছে? তার মানে হলো তোমার ধীরে ধীরে যে গ্রো আপটা হচ্ছে তুমি আস্তে আস্তে বুঝতে পারবে, এবং পরবর্তীতে তোমার পিসি যদি কখনো ক্র্যাশও করে, হ্যাঁ তোমার ড্রাইভে কিন্তু সেভ করা লাগতেছে না, এটা কিন্তু প্রপার ওয়ে না। ড্রাইভে সেভ করে রেখে দিলে, আগে যেটা করতাম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যখন পড়তাম, আমি এখন ওই ড্রাইভ গুলা দেখি আর হাসি। হ্যাঁ, মানে সোর্স কোড হলো ড্রাইভে রেখে দিতাম সেভ করে। তো আহ, এই ধরনের রিপোজিটরি নিয়ে কি হয়তো বা কথা বলে নাই, এই জন্য ওই সময় এত বুঝতাম না। একটা সময় কি হয়তো বা বুঝছি, তখন হলো সোর্স কোড গুলো হয়তো বা রাখা শুরু আর করছি। মানুষ মনে হয় হচ্ছে তার প্রিভিয়াস ইয়ারের কাজকর্ম দেখলে হাসে, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিউচার এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক, তাই না? অল টাইম একটা স্যার, অল সময় টাইম গিয়ে, সব সময়। তো আমি যখন আমার প্রিভিয়াস রিপোর্ট গুলা দেখি তখন একটু হাসি পাই মনে মনে, বাট এগুলা রেখে দিছি। কেন রেখে দিছি, মাঝে মাঝে দেখি, নিজের ইমপ্রুভমেন্টটা বুঝতে হবে না, তুমি তো হ্যাঁ ইমপ্রুভমেন্টটা হ্যাঁ। বুঝতে হবে তোমার। তো আগের স্যার জিনিস না পোস্টটা দেখলে, আবার করেন স্যার। হ্যাঁ, কোনটা? গিট পোস্ট? এটা কেন হচ্ছে না বলো তো, আইডিয়া? আবার পোস্ট করেন স্যার। ইউজারনেম পাসওয়ার্ড তো চাবে, তাই না? অথেন্টিকেশন করার জন্য তো পপ আপ আসার কথা। হ্যাঁ, পপ আপ তো আসার কথা, পপ আপ তো আসছে না। টাইম নিচ্ছে মনে হচ্ছে নাকি? স্যার হইলে তো এতক্ষণ হয়ে যাওয়ার কথা, কারণ খুবই ছোট ফাইল। উম, স্যার পাসওয়ার্ডটা একবার সেট করে দেন, তাহলে মনে হয় পপ আপটা আসতে পারে। এখানে তো পাসওয়ার্ড সেট করার অপশন নেই। স্যার ওই যে উপরের কমান্ডটা আছে যে ইমেলের যে নিচেরটা, এটা ইউজার নেম। ইউজার নেমটা আর কি। ইউজার নেম তো মনে হয় এটা হবে না। জি স্যার।
What's the wrong? স্যার আগেই তো পুশ হবে না, কারণ তো আমাদের ইউআরএলটা বলে দিতে হবে। না না, আমার তো অলরেডি গিট ক্লোন করা আছে এখানে। এই যে গিট ক্লোন করছি না, একটা কাজ করি, ইনিশিয়ালি এটা একটু বলে দিই। কারণ কোন ফোল্ডারে যাবে ওটা তো। না, অলরেডি গিট অ্যাড আছে তো, মানে গিট ক্লোন করছি না, ওটার কারণে তো সে এখানে চলে আসছে। তারপরও একটু একটা কাজ করি, এটাকে অ্যাড করে নিই। ইনিশিয়ালি হয়তো বা আমাকে একটু বলে দিতে হবে। ফাইন। তারপর তো কোনো রেসপন্স দেখি না। এই দেখছো অলরেডি এক্সিস্ট, তার মানে এটা অলরেডি আমি অ্যাড করে ফেলছি, কিন্তু যখন আমি ক্লোন করছি না তখন এটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, ওই যে ওরা যে কমেন্টটা লিখছে সেটা লিখি। অরিজিন পুশ আচ্ছা দেখি হয়তো বা আসবে। হ্যাঁ, ফার্স্ট ইনিশিয়ালাইজ করতেছে তো, তো এটা আসতে থাকুক, আমরা একটু পরে দেখাবো যে কিভাবে আমরা গিটহাবে অ্যাড করতে পারি। আমরা একটু ক্লাসে ফিরে যাই। তো আজকের ক্লাসের টপিকস হলো আমরা কিভাবে ডাটা, ওই লাস্ট ক্লাসে আমরা দেখছি যে কিভাবে আমরা ডাটা রিড করতে পারি। ওকে, তো আজকে আমরা দেখবো যে কিভাবে ডাটা রিড করে
ডেটাকে ভিজুয়ালাইজ করে ডাটাকে অ্যানালাইসিস করব। তো ডাটা অ্যানালাইসিসটা আজকে দেখাবো। তো ডেটা অ্যানালাইসিসে স্যার আপনি কি জাহাঙ্গীরনগর থেকে পড়াশোনা করা? হ্যাঁ, আমার এমএসসি জাহাঙ্গীরনগর ইনফরমেশন টেকনোলজি থেকে করা। আর আপনার ব্যাচ কত ছিল? আমার ব্যাচ ছিল 40 ব্যাচ। স্যার আপনারা তো অনেক ব্রিলিয়েন্ট স্যার, আইটি যারা হচ্ছে 30 জনের আরে মতো। না, হ্যাঁ এত স্যার, ব্রিলিয়েন্ট এত ব্রিলিয়েন্ট না বাবা, এই চলে আর কি, কোনো মতে চলে ফিরে খাইতে পারবো, বুঝলে না? যারা হচ্ছে ব্রিলিয়েন্ট তারা বলেন না স্যার কোনো সময় যে আপনাদের ডিপার্টমেন্টের সিট অনেক কম। হ্যাঁ, সিট হলো আমাদের আমাদের সময় ছিল 32 জন ছিল। স্যার আপনার পজিশন কত আসছিল তখন? পজিশন ছিল আমার 40-র মতো ছিল। আমি ওয়েটিং এ ছিলাম আর কি, ওয়েটিং এ আচ্ছা। 8 না 9তম ছিলাম, 10তম মনে হয়। তো তাও তো আমাদের প্রথম 32 জনের মধ্যে ভর্তি হয়েছে একজন। প্রথম 32 জনের মধ্যে ভর্তি হয়েছে একজন স্যার, তাইলে মানে মেরিট 32 থেকে একজন ভর্তি হয়েছে, ওই 32 জনের সবাই তোমার বুয়েটে ভর্তি, মানে বুয়েটের মানুষজন ছিল, বুঝছো? প্রথম 32 জন, তো একজনকে পাইছি আমরা 32 জনের। এরপরে 110 পর্যন্ত গেছে আর যায় নাই সিরিয়ালটা স্যার। টানতে টানতে। না, এরপরে মনে হয় আর যায়নি, যাওয়ার কথা না। এরপরে দেখছি 1-2 জন ম্যাথ থেকে আসছে, 1-2 জন পরিসংখ্যান থেকে আসছে, অনেক পরে, 1-2 মাস পরে, 2-3 মাস পরে আসছে। মানে আসা আমাদের যায় স্যার। সেমিস্টারের অর্ধেক শেষ, ওই যে সিট অনেকে চলে যায়, অনেকে ধরো এখানে ভর্তি হয়ে গেছে, বা অনেকে ধরো অন্য জায়গায় হয়েছে, বা তার এটা ভালো লাগতেছে না, অন্য জায়গায় তার অপশন ছিল, চলে গেছে, তখন আবার সিট ফাঁকা হয়েছে। তো 3 মাস পর্যন্ত ভর্তি করায়, 3 মাসের পরে আর করায় না। 3 মাস পরে আর কেউ যায়ও না আসলে, বুঝছো? তো এগুলা নিয়ে আমরা আলাপ আলোচনা করবো নি কোনো এক সময়। স্যার এখন আসো আমরা একটু কত সালের দিকে? ফ্লোর মধ্যে যাই। হ্যাঁ, স্যার ভার্সিটির ফার্স্ট ইয়ার শুরু করছিলেন কত সালের দিকে? 11 সালে। জি স্যার। 11 সালে ভার্সিটি গল্প করবো নি আমরা। হ্যাঁ, এখন আগে একটু শেষ করি। ওকে, আমাদের অনেক কাজ আছে। তো তো আমরা হলো লাস্ট ক্লাসে দেখেছিলাম তোমার ডেটাগুলাকে কিভাবে আমরা ইনপুট করে ডেটাগুলাকে দেখতে পারি, রাইট? এখন যে ডাটাগুলা যে আমরা দেখছি, এই ডাটাগুলা কিন্তু আসলে ক্লিন না। কেন ক্লিন না? আমরা বলেছিলাম যে মেশিন লার্নিং এ যখন আমরা দিব একটা ডাটা সেটকে, ডাটা সেট অবশ্যই তোমার ক্লিন হইতে হবে। ঠিক আছে? ক্লিন মানে কি? যেহেতু এমএল করতেছি, এমএল এর ক্ষেত্রে ক্লিন মানে বোঝায় কয়েকটা জিনিস। একটা হলো তোমার টেক্সট ভ্যালু, নর্মাল ডাটা সেটের ক্ষেত্রে যদি মেশিন লার্নিং দিয়ে লার্ন করাই, তো অবশ্যই অবজেক্ট ডাটা টাইপ থাকা যাবে না। অবজেক্ট ডাটা টাইপ থাকা যাবে না। অবজেক্ট ডাটা টাইপ মানে সেখানে টেক্সট ভ্যালু হয়তো বা থাকবে, রাইট? তাহলে টেক্সট ভ্যালু থাকা যাবে না, সেগুলোকে নিউমেরিক্যালি কনভার্ট করতে হবে। এটা একটা। আরেকটা অপশন হলো, অনেক সময় আমাদের টেক্সট ভ্যালু আছে, বাট মেল ফিমেল বা কোন জায়গা থেকে ধরো উঠছে, এই আমাদের যদি এই ডাটা সেটের ক্ষেত্রে যদি চিন্তা করি, সে সাউথ ক্যালিফোর্নিয়া থেকে উঠছে, না শুধু ক্যালিফোর্নিয়া থেকে উঠছে, নাকি এরকম কিউ থেকে উঠছে। 3 ধরনের ক্যাটাগরি আছে এখানে, রাইট? তাহলে এই 3 ধরনের জি স্যার। ক্যাটাগরিকে আমাকে সংখ্যার ক্যাটাগরিতে নিয়ে যেতে হবে। এস কে কিছু একটা ধরতে হবে, সি কে কিছু একটা ধরতে হবে, বা এই টাইপের কিছু একটা ধরতে হবে। এটা কিন্তু ডিরেক্ট করতে পারতেছি, বাট কিছু আছে ডিরেক্ট করা যাবে না। যেমন এখানে নেম আছে, এই নেমকে তুমি ডিরেক্ট ক্যাটাগরি করতে পারবা? হাজার হাজার নেম আছে এখানে, না স্যার। যদিও আমাদের 891টা ডাটা। তাহলে এই নেম গুলাকে অবশ্যই কিছু একটা প্রসেস করতে হবে। নেমগুলা থেকে কিছু এমন কিছু এক্সট্রাক্ট করতে হবে, যেটাকে পরবর্তীতে আমরা ক্যাটাগরিক্যাল ডাটাতে ফালাইতে পারি। ঠিক আছে? তো এগুলা নিয়ে জি আমরা স্যার। একটু পরে আলোচনা করি। তো এইভাবে আমরা একটা ডাটা সেটকে ক্লিন ডাটা সেটে কনভার্ট করতে পারি।
তো আমরা এখানে দেখতেছি যে আমাদের ম্যাক্সিমাম ডাটাই নিউমেরিক্যাল ভ্যালুতে আছে। প্যাসেঞ্জার আইডি, সার্ভাইভ, প্যাসেঞ্জার ক্লাস, নেমটা নিউমেরিক্যালি নাই, অবজেক্টে আছে, জেন্ডারটা অবজেক্টে আছে, তারপর হলো এইজটা হলো অলরেডি নিউমেরিক্যালি আছে, বাট মনে হয় কিছু মিসিং ভ্যালু আছে, এই জন্য নেন নট এ নাম্বার এরকম কিছু একটা দেখাচ্ছে আর কি। তারপর SIBSP মানে সিবলিং স্পাউস, সংক্ষেপে SIBSP একটা ভেরিয়েবল বা একটা অ্যাট্রিবিউট দিলাম আর কি, নাম মানে ভাই বোন এবং স্পাউস মানে হাজবেন্ড ওয়াইফ আছে কিনা। পার্চ মানে প্যারেন্ট চাইল্ড আছে কিনা। টিকিট নাম্বার, ফেয়ার ভাড়া কত। কেবিন মানে কেবিন সে নিচে কি নেয় নাই। এম্বার্ক মানে সে কোন জায়গা থেকে উঠছে, কোন প্লেস, তার প্লেস কি, তার তার হলো আহ কি বলে সোর্স কোনটা ছিল, ঠিক আছে সেটা, সেই প্লেসের নামটা এখানে আছে। এই হলো আমার ডাটা সেট। তাহলে আমরা দেখলাম এখানে কিছু মিসিং ভ্যালু আছে। মিসিং ভ্যালু কিভাবে বুঝবো আমরা একটু পরে, আমরা এটা লাস্ট ক্লাসে দেখাইছি, তারপর আবার একটু রিপিট করি। আমি এটাকে একটু প্রসেস করি। প্রথমে আগে একটু মাউন্ট করে নিতে হবে ড্রাইভের সাথে, কারণ আমার তো আগে অথেন্টিকেট করছিলাম, বাট এখন তো আবার সে ভুলে গেছে, এজন্য আমাকে প্রথমেই মাউন্ট করে নিতে হবে। তো মাউন্ট করে আমার যে অ্যাকাউন্টে আমার এই ড্রাইভটা আছে সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। তাহলে সে আমাকে একটা অথেন্টিকেশন কোড দিবে। সেই অথেন্টিকেশন কোড নিয়ে আমরা চলে যাব, এখানে চলে আসবো, এখানে চলে এসে সেই কোডটা দিব। তাহলে এই গুগল ড্রাইভের যে কোলেব আছে সে হলো ড্রাইভের অ্যাক্সেস পেয়ে যাবে। আচ্ছা, এটা আমরা লাস্ট ক্লাসে দেখছি। তো হচ্ছে একটু টাইম নিচ্ছে, সবই টাইম নিতেছে আজকে, ইন্টারনেট মনে স্লো নাকি। স্যার ওই যে কি ওকে বলে হয়ে ওই গেছে। প্রধানমন্ত্রী থেকে যে 5 এমবি করে দিতেছে না ওই কার্যালয় থেকে হ্যাঁ, একটা ব্রডব্যান্ড ফিক্সড করে দিয়েছে, এরপরের থেকে স্যার নেটটা জানি কেমন করতেছে একটু স্লো হয়ে সবার। গেছে তাই না? হুম। হ্যাঁ, সেটাই দেখতেছি। তারপর ধরো আমাদের ডাটা সেটকে আমরা একটু নিয়ে আসলাম, আবার আমরা রিড করলাম, এটা লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছি। হ্যাঁ, এখানে পাচ্ছে না কারণ হলো আমি একটু চেঞ্জ করছিলাম মনে হয়। এমএল স্প্রিং, এটা এমএল স্প্রিং না, এটা হবে হলো একটু চেঞ্জ করছিলাম সামার স্প্রিং। তাহলে এখানে ঠিকানাটা সঠিক লিখতে হবে। পার্টটা সঠিকভাবে লিখতে হবে, আদারওয়াইজ হবে না। তো আমাদের রিড হয়ে গেল, ডাটাটা রিড হয়ে ট্রেনের মধ্যে রয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা দেখি ট্রেনের মধ্যে আসলে ডাটাটা আছে কিনা। তো ট্রেন ডট হেড দিয়ে আমরা লাস্ট ক্লাসে দেখতে পারছি যে ট্রেন ডট হেড দিয়ে আমাদের ডাটাগুলো দেখা যাবে। আবার ট্রেন ডট টেল দিয়ে লাস্টের ডাটাগুলো তুমি দেখতে পারবা। হ্যাঁ, একদম নিচের দিকে ডাটাগুলো তোমরা দেখতে পারবা। এখন ডাটার ইনফরমেশন দেখতে যাচ্ছ যে ডাটা টাইপ গুলা কেমন, আমরা যদিও চোখে দেখতে পারতেছি, তারপর আমরা একটু পাইথনের যে ফাংশন আছে ইনফো, এই ইনফোর মাধ্যমে আমরা একটু দেখি। ট্রেন ডট ইনফো যদি দাও তাহলে এখানে তুমি দেখতে পারবা যে এখানে 12টা কলাম আছে। প্রত্যেকটা কলামের টাইপ কি সে বলে দিচ্ছে। প্রথমটা হলো ইন্টিজার, পরেরটা হলো ইন্টিজার, নেমটা হলো অবজেক্ট, জেন্ডারটা হলো অবজেক্ট, এইজটা হলো ফ্লট। তোমার ইন্টিজার ফ্লট হলে কোনো সমস্যা নাই, বাট অবজেক্ট হলেই সমস্যা, অবজেক্ট রাখা যাবে না। অবজেক্টকে কোনোভাবে ইন্টিজার অথবা ফ্লট বানাইতে হবে। কিভাবে বানাবো আমরা সেটা দেখাচ্ছি। তার মানে আমাদের ডাটা সেটটা ক্লিন ডাটা সেট না। তারপর দেখি যে কোনো মিসিং ভ্যালু আছে কিনা। মিসিং ভ্যালু দেখার জন্য বলছিলাম ট্রেন ডট ইজনাল ডট সাম, মানে ট্রেন ডাটা সেটের মধ্যে আমি বের করবো ইজনাল কতগুলো আছে সেগুলা সাম ফাংশনের মাধ্যমে সেটা তুমি পেয়ে যাবে। তাহলে দেখো এখানে প্যাসেঞ্জার আইডিতে কোনো নাল ভ্যালু নাই, সার্ভাইভে কোনো নাল ভ্যালু নাই। মানেটা কি স্যার? নাল জিরো, মানে কি? নাল মানে জিরো কি? সেখানে কোনো ডাটা নাই, রাইট। নাই। জি স্যার। আর ইজনাল মানে তুমি একটু একটা ফাংশন তৈরি করলা, ইজনাল নাল কিনা, আচ্ছা, তাই না? তাই এটা এটা একটা ফাংশন ফাংশন, স্যার, এটা। এটা একটা ফাংশন, রাইট। ঠিক আছে, এটা একটা ফাংশন যে কিনা আসলে নাল কিনা সেটা চেক করে, ঠিক আছে। জি স্যার। ওকে, সো দেন ওগুলা সামেশন করলাম, প্রত্যেকটা কলামের সামেশন করলাম, এটার জন্য সাম ফাংশন কল করলাম। প্রত্যেকটা কলাম মানে প্রত্যেকটা অ্যাট্রিবিউটের আবার সাম করলাম, কতগুলা ইজনাল আছে কলাম ওয়াইজ সাম করে দেখাও। প্রথমে দেখলাম 0, এরপরে দেখলাম 0 0 0, এই যে গিয়ে দেখলাম 177টা ইজনাল ভ্যালু আছে, নাল জি ভ্যালু আছে, স্যার। রাইট। তার মানে জি স্যার। 177টা ডাটা মিসিং আছে, এখানে কোনো ডাটা নাই। তারপর সিবলিং স্পাউসে নাই, প্যারেন্ট চাইল্ডে নাই, টিকেট নাম্বারে নাই, ফেয়ারে নাই, কেবিনে দেখলাম 687 ডাটা মিসিং আছে। বাট আমার টোটাল ডাটা হলো কত?
891 এই যে রেঞ্জ ইন্ডেক্সে গেলেও পাবা, অথবা আরেকটা অপশন আছে, তুমি যদি কলাম এবং অ্যাট্রিবিউটের শেপ জানতে চাও, অনেক সময় অনেক রো থাকে যেটা কিনা স্ক্রল করে বোঝা যায় না, অনেক কলাম থাকে স্ক্রল করে সহজে বোঝা যায় না, তাহলে সেক্ষেত্রে তুমি শেপটা বের করে নিবা, শেপ, ডাটার সাইজ কত। হ্যাঁ, ডাটা সাইজ যেটাকে বলি আমরা, ডাটা সাইজ দেখার জন্য যদি শেপে ক্লিক করি, 10 ডট শেপ লিখি, তাহলে ডাটা সাইজ চলে আসবে। এখানে প্রথমটা হলো রো, পরেরটা কলাম, তাহলে এখানে 891টা রো আছে, 12টা কলাম আছে, তার মানে ডাটা সাইজ হলো 891। ঠিক আছে, যদি বলে কলাম কতগুলো আছে, বলবো 12টা কলাম আছে, এখানে জি স্যার। অ্যাট্রিবিউট আছে 12টা অ্যাট্রিবিউট আছে, তাহলে 10 ডট শেপ দিয়ে এই জিনিসটাকে জানা যায়, দেখা যায়। ওকে, তাহলে আমরা ইজনাল ভ্যালুগুলো জেনে গেলাম। এখন একটা জিনিস দেখো, যে টোটাল রেঞ্জ অফ ডাটা আছে 891, আর তোমার মিসিং ভ্যালু আছে 687। তো এই যে 687, এটাকে যদি ফিল আপ করতে চাই, তাহলে অনেক মিথ্যা কথা চলে আসবে না এখানে? অবশ্যই। অনেক মিথ্যা কথা চলে আসবে। মানে দেখো, এখানে মিসিং ভ্যালু হলো একদম ডাটা সাইজের কাছাকাছি, যেহেতু মিসিং ভ্যালু এখানে ডাটা সাইজের কাছাকাছি, এটা আমরা রাখবোই না, এটা একদম ড্রপ করে দিব, আমাদের ট্রেনিং এর মধ্যে এই ডাটাকে রাখবোই না, কারণ এটা আরো মারাত্মক অ্যাকুরেসিতে ইফেক্ট ফেলবে, অ্যাকুরেসি ভালো আসবে না, কারণ অনেক ফলস ডাটা দিয়ে এটাকে আমাকে ফিল আপ করতে হবে, রাইট? জি স্যার। তার মানে কি আমি সব যেগুলো মিসিং আছে সব ডিলিট করে দিব? না, দেখবো 50% বেশি আছে কিনা মিসিং ভ্যালু, আমার যে টোটাল ডাটা সাইজ তার 50% বেশি আসে কিনা। ঠিক আছে, যদি থাকে তাহলে ওটা একদম ডিলিট করে দেবো, ওটা ফিল আপ করবো না, জি স্যার। দরকার নাই। ঠিক আছে, কারণ ওটা মারাত্মক ইফেক্ট ফেলবে অ্যাকুরেসি, এবং অনেক মিথ্যা বানোয়াট ইনফরমেশন চলে আসবে। ওকে, এখন আসো কোনগুলাকে নিয়ে কাজ করব। এখন এইজটা দেখা গেছে কি মারাত্মক একটা ইফেক্ট ফেলে এই ধরনের প্রেডিকশনের ক্ষেত্রে। যেমন করোনার ক্ষেত্রে আমরা দেখি এইজ ভিত্তিক একটা রেজাল্ট দিই আমরা প্রত্যেক দিন, তাই না? 10 থেকে 20 বছরের মধ্যে আক্রান্ত হয়েছে এতজন, 20 থেকে 30 বছরের মধ্যে আক্রান্ত হয়েছে এতজন, 20 থেকে 40 বছরের মধ্যে এতজন। তাহলে এইজের রেঞ্জ অনুযায়ী কিন্তু আমরা একটা প্রেডিকশন পাই যে কোন এইজের মানুষগুলা বেশি মারা যাচ্ছে, তাই না? তাহলে এইজটা কি, নর্মালি এইজটা, বয়সটা যে কোনো প্রেডিকশনের ক্ষেত্রে এই ধরনের মারা যাওয়া, সার্ভাইভ করা, হাবিজাবি, এইজটা মারাত্মক একটা ইফেক্ট ফেলে। তারপর আমরা ভিজুয়ালাইজ করে দেখবো এইটার এইজের ইফেকশনটা, মানে সার্ভাইভ, আমাদের সার্ভাইভটা এখানে কি ক্লাস অ্যাট্রিবিউট না, ক্লাস বা টার্গেট অ্যাট্রিবিউট, রাইট? বলছিলাম লাস্ট ক্লাসে। তো যাকে আমরা প্রেডিক্ট করব, যে অ্যাট্রিবিউটটাকে আমরা প্রেডিক্ট করব, দেখা গেছে কি এইজটা মারাত্মক ভাবে সার্ভাইভের উপর ইফেক্ট ফেলে। তাহলে এই যে ডাটা মিসিং আছে 177, বাট আমার টোটাল ডাটা আছে 891, ওই তুলনায় 50% কম আছে না মিসিং ভ্যালু? জি স্যার। তাহলে সেই ক্ষেত্রে আমরা জেন্ডারকে ড্রপ করব না, সরি জেন্ডার না, এইজকে আমরা ড্রপ করব না। এইজের যে 177টা মিসিং ভ্যালু আছে, এটাকে সামহাও ফিল আপ করার চেষ্টা করব। তো ফিল আপ করার কিছু টেকনিক আছে, আমরা দেখবো একটু পরে। আমরা মিন দিয়েও ফিল আপ করতে পারি, এইজের মিন, এইজের এভারেজ, এইজের মোড দিয়েও করতে পারি, আবার মিডিয়ান দিয়েও করতে পারি। মোডটা কি? এমওডি, যেটা পরিসংখ্যানে তোমরা পড়ে আসছো। প্রাচুরক। হ্যাঁ, এটা কি? যে সংখ্যাটা বেশি, রাইট? জি স্যার, যে সংখ্যাটা বেশি। যে সংখ্যাটা বেশি, যে সংখ্যাটা বেশি ওটার এভারেজ, ওটা নিয়েও আমরা ফিল আপ করে দিতে পারি, অথবা মিডিয়ান নিয়েও করতে পারি। মিডিয়ান, ওয়ার্ড নাম্বার থাকলে এক ধরনের মিডিয়ান হয়, ইভেন নাম্বার থাকলে এক ধরনের মিডিয়ান হয়, রাইট? তো মিডিয়ান দিয়েও আমরা ফিল আপ করতে পারি, ওটা আমরা দেখবো। তো শুধু যে এইভাবেই ফিল আপ করা যায় তা নয়, আরো অনেক ভাবে ফিল আপ করা যেতে পারে মিসিং ভ্যালু, আমরা একটু আস্তে আস্তে ধীরে ধীরে দেখবো। পরবর্তীতে দেখা গেছে যে এমবার্ক, এখানে দুইটা ডাটা মিসিং আছে, তার মানে হলো মিসিং ভ্যালু আমাদের এইজ আছে, কেবিন আছে, এমবার্ক আছে। তার মধ্যে কেবিন নিয়ে আমাদের কোনো কাজই করতে হবে না, করতে হবে না স্যার। তার মানে কেবিনটাকে আমরা একদম ড্রপ করে দিতে পারি। তো আমাদের দুইটা জিনিস প্রসেস করতে হবে, একটা এইজ আর একটা হলো এমবার্ক। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, তো এটা গেল। তারপর হলো মিসিং গুলো বুঝে গেলাম, তারপর আমরা একটু ধীরে ধীরে আগাই। এরপর আমরা কি করতে পারি, একটু দেখে দেখে আগাচ্ছি, ঠিক আছে? এখানে আছে ইনফরমেশন গুলা। এরপর আমরা একটু ডাটা ভিজুয়ালাইজেশন করব। ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য আমরা যেটা করব, আমরা কিছু লাইব্রেরি আমরা কল করব, ঠিক আছে? ডাটা ভিজুয়ালাইজেশন আমরা দুই ধরনের লাইব্রেরি ইউজ করতেছি এখানে, একটা ম্যাটপ্লট লাইব্রেরি, একটা সিবন লাইব্রেরি।
হ্যাঁ, ম্যাথ প্লট লাইব্রেরি, ম্যাথ ল্যাব না, ম্যাথ প্লট জি লাইব্রেরি, এটা স্যার। ম্যাথ ল্যাবেও ইউজ করা যেতে পারে। ঠিক আছে, ওইটারই একটা লাইব্রেরি, ওই লাইব্রেরিটা আমরা ইউজ করতেছি। ম্যাথ প্লট লাইব্রেরিটাকে তোমাকে গ্রাফিক্যাল ভিউ দিবে, ডাটার একটা গ্রাফিক্যাল ভিউ দিবে। এখন তো যে ডাটাটা দেখতেছো এটা তো কোনো গ্রাফিক্যাল ভিউ না, জাস্ট নর্মাল একটা ডাটা সেট দেখতেছো। বাট এখন আমি যদি একটা গ্রাফিক্যাল ভিউ এর মাধ্যমে দেখাইতে পারি, ভিজুয়ালাইজেশন করতে পারি, তাহলে কিন্তু তোমার কাছে জিনিসটা আরো বেশি মানে আন্ডারস্ট্যান্ডিং হবে জিনিসটা, ওটা তাই স্যার না? প্লট করে আন্ডারস্ট্যান্ডেবল হবে, দিবে। রাইট? জিনিসটা আরো আন্ডারস্ট্যান্ডেবল হবে, রাইট? তো এই জিনিসগুলোকে আমরা গ্রাফিক্যাল একটা ভিউ দিব। তো গ্রাফিক্যাল ভিউ আমরা কি দিব, মানে কি ধরনের গ্রাফিক্যাল ভিউ দিব? আমরা দেখবো যে এইজের সাথে সার্ভাইভের সম্পর্ক কেমন, নেমের সাথে সার্ভাইভের সম্পর্ক কেমন, পি ক্লাস মানে প্যাসেঞ্জারের ক্লাস, প্যাসেঞ্জার ক্লাসের সাথে সার্ভাইভের সম্পর্কগুলো কেমন, মানে কোন প্যাসেঞ্জার ক্লাস কতজন মারা গেছে, কতজন সার্ভাইভ করছে, এই ধরনের ভিজুয়ালাইজেশন গুলো আমরা দেখবো। বুঝছো? ভিজুয়ালাইজেশন বলতে এই ধরনের ভিজুয়ালাইজেশন। কোন অ্যাক্টিভিটির সাথে টার্গেট ক্লাসের সম্পর্কটা কেমন, টিকেটের সাথে কেমন, ফেয়ারের সাথে কেমন, কেবিনের সাথে কেমন, এম্বার্কের সাথে কেমন, প্যাসেঞ্জার ক্লাসের সাথে কেমন, এগুলা আমরা একটু ভিজুয়ালাইজ করে দেখবো। বুঝছো? জি স্যার। জি স্যার। ওকে, তো স্যার কমেন্ট গোলটা কিভাবে? কি আলটিমেট স্যার? আমাদের আলটিমেট গোল হলো ডাটাকে ক্লিন করা, ডাটাকে ক্লিন করা। এখন ডাটাকে ক্লিন করার আগে আমাকে দেখতে হবে যে কোন অ্যাক্টিভিটির সাথে সার্ভাইভের সম্পর্কটা কেমন, এটা আমাকে আগে একটু ভিজুয়ালাইজ করতে হবে। আমি আগেই ডিলিট করে দিতে পারবো না। হ্যাঁ, এটা আমার চোখের আন্দাজে দেখলাম, এটা তো লাগবে না, এটা ডিলিট করে দিই। বাট যখন তোমার হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন, আমরা তো জাস্ট ইনিশিয়াল একটা ডাটা নিয়ে কাজ করতেছি, আমাদের কিছু কনফিগারেশন আমাদের সবকিছু মিলিয়ে ওই লাখ লাখ ডাটা নিয়ে কাজ করাটা আমাদের পক্ষে ডিফিকাল্ট হয়ে যাবে, এবং আমাদের এমন আছে 10 দিন 20 দিন লেগে যেতে পারে। তুমি যখন একটা মেশিন লার্নিং বিগ ধরনের বড় ধরনের একটা মেশিন লার্নিং প্রজেক্ট করবা, এখন তো তোমার কাছে মনে হচ্ছে আরে অল্প, এটা তো অল্প, ইজি আছে, ইজিলি হয়ে যাবে। না, যখন তোমাকে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডাটা দিব, ফেসবুকের ধরো একটা ফুল ডাটা বেস তোমাকে দিয়ে দিলাম, প্রসেস করো, এমনও আছে 1 মাস পরে তোমাকে আউটপুট দিবে। বুঝছো? 1 মাস ওয়েট করা লাগবে ওই আউটপুট পাওয়ার জন্য। বছরের উপর বছর মানুষ এরকম রিসার্চ করতেছে, এগুলা নিয়ে ডাটা অ্যানালাইসিস করতেছে। তো এখন বর্তমান বিজনেস মডেল সম্পূর্ণই ডিপেন্ড করে ডাটা অ্যানালাইসিসের উপরে, ডেটার উপরে, সম্পূর্ণভাবে ডাটার প্রতি রিলেটেড, মানে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। হিস্টোরিক্যাল ডাটা, আগের ডাটা, কারেন্ট ডাটা, সব ডাটার উপরে বিজনেস মডেল গুলা এখন এইভাবেই তৈরি হচ্ছে। বুঝছো? এখন বিভিন্ন কোম্পানি তোমাকে ডাটা অ্যানালিস্ট হিসেবে তোমাকে জব অফার করতেছে, কারণ ওদের ডাটা অ্যানালাইসিস করাটা দরকার। ওদের কাছে হিউজ ডাটা আছে, বাট ওরা ভিজুয়ালাইজ করতে পারতেছে না ঠিকভাবে। এই জন্য ওদের কিন্তু ডেটা অ্যানালিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এগুলা কিন্তু এখন বিভিন্ন বড় বড় কোম্পানি দেখবা, গ্রামীণ ফোন দেখবা, রবি দেখবা, তারপর ধরো আরো যত বড় বড় কোম্পানি আছে, এরা কিন্তু সবাই এখন এই ধরনের জব অফার করে। আগে কিন্তু ছিল না এরকম। ঠিক আছে, তো আমি তোমাদের দুইটাই শিখাচ্ছি, কিভাবে ডাটা অ্যানালাইসিস করবা, দেন পরবর্তীতে শিখাবো ডাটাকে কিভাবে ট্রেন করাবা। ঠিক আছে, আমি ইচ্ছা করলে শুধু ক্লিন একটা ডাটা সেট নিয়ে তোমাকে ট্রেন করিয়ে দেখাই দিতে পারতাম। বুঝছো? জি স্যার, জি স্যার। জি বুঝতে পারছি। জি স্যার। বাট আমার উদ্দেশ্য আরো বেশি, যে তুমি ডাটা অ্যানালাইসিসও শিখবা, সাথে মেশিন লার্নিং ট্রেন করে কিভাবে এটাও শিখবা। তো ডাটা অ্যানালাইসিস এর অনেক বিষয় আছে, বুঝছো? আমি তো সব বিষয় শিখাইতে পারবো না। এই প্রজেক্ট রিলেটেড যেটা আছে এটা আমি শিখাবো, এই প্রজেক্টের সাথে যেগুলা যায় রিলেটেড, যেগুলা কিভাবে ডাটাকে অ্যানালাইসিস প্রি প্রসেস করতে হয়, সেই বিষয়টা আমি তোমাদের দেখাবো। করেক্ট? জি স্যার। তো যেহেতু আমি কোন অ্যাট্রিবিউট গুলা রাখবো, কোন অ্যাট্রিবিউট গুলা রাখবো না, সার্ভাইভের উপর কার ইফেক্ট আছে, কার ইফেক্ট নাই, এই জিনিসগুলা বুঝতে চাচ্ছি, তার আমি তাহলে আন্দাজে ডিসিশন নিতে পারবো না। অনুমান করে একটা ডিসিশন নিলাম, হ্যাঁ আমার তো এই কেবিন লাগতেছে না, কেবিনকে ডিলিট করে দিব। বাট তার আগে অবশ্যই আমাকে একটু ভিজুয়ালাইজ করতে হবে, ডাটার প্যাটার্নটা বুঝতে হবে, ডাটা কি ধরনের প্যাটার্নে আছে, এই ডাটাটা লাগবে কি লাগবে না, আমি ডিলিট করে দিব না ডিলিট করব না। এগুলার জন্য আমাদের কি করতে হবে, ইনিশিয়ালি আমাদের একটু ভিজুয়ালাইজেশন আসতে হবে। জাস্ট নর্মাল আমি ডাটা সেট দেখে আমি বুঝতে পারবো না অনেক কিছু, আর আমি যখন ভিজুয়ালাইজ করব তখন আমার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য আমরা এই ভিজুয়ালাইজেশনটা করতেছি।
ইয়েস স্যার। ওকে, তো এই কমেন্টটা কিভাবে দেয় একটু দেখাই। এই যে এখানে একটা কাজ করবা, এই যে এখানে যখন ধরবা নেক্সট লাইনের দুইটা জিনিস আসবে, একটা কোড একটা টেক্সট। হ্যাঁ, টেক্সটটাকে যদি ক্লিক করি, এটা যদি দিয়ে দিই এখানে হ্যাশ দিয়ে, তাহলে এটা একটা কমেন্ট লাইন হয়ে যাবে বা একটা হেডলাইন হয়ে যাবে, হিডার হয়ে যাবে। হ্যাঁ, স্যার কোল্যাব ইউজ করে কি সবচেয়ে বেশি ভালো? হ্যাঁ, কোলেবটা কেন করতেছি এখানে দেখানোটা আমার জন্য একটু ইজি, বুঝছো? স্যার তুমি অ্যানাকোন্ডা বড় ফলো বড় করতে পারো। ইয়েরা মানে স্যার প্রফেশনাল যারা তারা কি না, এখানে তারা করে? অ্যানাকোন্ডা করে না, না তারা এখানে করে না তো, তাদের তো নিজস্ব কনফিগারেশন আছে। বাট এই তো আমাকে একটা কনফিগারেশন দিচ্ছে, বুঝছো? এ কিন্তু আমাকে একটা কনফিগারেশন দিচ্ছে, দেখো এখানে কিন্তু আমি জিপিও ইউজ করতে পারবো ওদের। স্যার তো জিপিও ইউজ করলে যেটা হয়, যেটা গেমিং যারা গেমস খেলে তাদের কিন্তু এক্সট্রা জিপিও লাগাইতে হয়, তাই না? গ্রাফিক্স কার্ড বা কিছু একটা লাগাইতে হয়। তো আমরা নর্মালি তো সিপিইউ, আমাদের বেসিক্যালি সিপিইউ থাকে, রাইট? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকে। জি স্যার। তো জি স্যার। শুধু সেন্ট্রাল প্রসেসিং ইউনিট দিয়ে দেখা গেল যে অনেক বড়, মানে যখন আমি বিগ ডাটা নিয়ে কাজ করব, তার মানে বিলিয়ন ডাটা থাকবে, বিলিয়ন ইমেজ ডাটা থাকবে, তখন আসলে নর্মালি সিপিইউ দিয়ে কাজ করতে পারবো না, কাজই করবে না, বুঝছো? লোডই নিবে না, কোডটাই রান করবে না। তো তখন আমাদের এই যে এরকম এক্সট্রা গ্রাফিক্স কার্ড লাগাইতে হয়, র্যাম বাড়াইতে হয় আমাদের, ঠিক আছে? কোরাই ধরো একদম আপডেটেড কোরাই থাকতে হবে, ঠিক আছে? জেনারেশন আপডেটেড থাকতে হবে, তাহলে তোমার পিসি কনফিগারেশন ওই কাজগুলো করতে পারবে। যেহেতু আমাদের পিসি কনফিগারেশন একদম লোয়েস্ট থাকে, সেক্ষেত্রে আমরা গুগল কোলে বা জুপিটার নোটবুক অনলাইন ভার্সন, এরা যেটা করছে, এরা আমাকে সাময়িকভাবে একটা জিপিও সাপোর্ট দেয়। এতে করে আমাদের অ্যানালাইসিসটা একটু খুব কম সময়ে করা যায়। আমার কথা বুঝছো? দ্যাটস ওয়াই এটা করতেছি, নাথিং এলস। তো নর্মালি তোমরা পাইচার্মে করতে পারো, লোকালি অ্যানাকোন্ডা আছে, অ্যানাকোন্ডা ইনস্টল করে, অ্যানাকোন্ডা আমার পিসিতে আছে কিনা আমি জানি না, নতুন ইনস্টল করছি তো মনে হয় নেই। অ্যানাকোন্ডা ইনস্টল করে কাজ করতে পারো। অ্যানাকোন্ডা, স্যার অ্যানাকোন্ডা জুপিটার আর হচ্ছে কোল্যাব একরকম মোটামুটি। একই রকম, সেম সেম। জি। কোলেবের কনসেপ্ট, জুপিটার নোটবুকের কনসেপ্ট একই রকম, অথবা ভিজুয়াল স্টুডিও কোডে করতে পারো। জুপিটার নোটবুক ওখানে যারা আলাদাভাবে প্যাকেজ বিগিনার ডাউনলোড স্যার করে ওরা হচ্ছে কোল্যাব ইউজ করলে অনেক সুযোগ পায় করলে স্যার, সুবিধা। একটু ভালো, রাইট? মানে তেমন একটা হেসেল নাই, একদম জিরো কনফিগারেশন, কোনো কনফিগারেশন করতে হচ্ছে না। কোলবে আসতেছো, ফাইল ক্রিয়েট করতেছো, রান করতেছো, রাইট? আবার অনেক জি। প্যাকেজ আছে তারা অলরেডি ইনস্টল করে রাখছে। আমাদের বাট তুমি করা যখন লাগবে একটা না। নতুন ভাবে বিগিনার পর্যায়ে ধরো পাইচামে সেট আপ করতে যাবা, পাইচামের ইন্টারপ্রেটার বা এইভাবে আলাদাভাবে ডাউনলোড করে নিতে হয়, তখন একটু কনফিগারেশন করাটা সিএমডি খুবই দিয়ে স্যার ডিফিকাল্ট হয়ে প্রচুর যায়। পরিমাণে আর স্যার সবচেয়ে করতে বড় হয়। বিষয় হলো ওই পিসি কনফিগারেশনটা অনেক সময় আমাদের থাকে না। যদি তোমার স্যার কোল্যাব আবার লোকালি, স্যার প্যাকেজ ইম্পোর্ট করতে গেলে একটু প্রবলেম হয় মাঝে মাঝে। হ্যাঁ প্যাকেজ ম্যাক্সিমাম তারা প্যাকেজ ইনস্টল করে রাখে, তারপর যদি কোনো প্যাকেজ না থাকে তাহলে আমরা এই যে টিপ ইনস্টল করে করে ফেলতে পারি। হ্যাঁ, যদি জি টেনসর ফ্লো নিয়ে কাজ করো, যদি ইমেজ ডাটা নিয়ে যখন আমরা কাজ করবো, আমরা যদি টেনসর ফ্লো একটু দেখাবো, তো তখন আবার দেখা গেলো যে একটু ঝামেলা হয় অনেক সময়, কারণ টেনসর ফ্লোর আপডেট ভার্সন চলে আসছে, ওইটা হয়তো বা ইনস্টল হয় না ঠিকভাবে, এগুলো একটু ঝামেলা হয় কিছু সময়। বাট নর্মালি প্যাকেজ গুলো তুমি পিপ ইনস্টল করে করতে পারো, পিপ ইনস্টল, ধরো যেটা নাই সেটা তুমি প্যাকেজের নামটা দিলা, তাহলে এটা ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? দেন তুমি ইম্পোর্ট করতে পারবা। আর বাই ডিফল্ট এরা অ্যানাকোন্ডা বা এটা এরা গুগল কোল্যাব অনেক প্যাকেজ ইনস্টল করে রাখে। ওকে, সো আমরা স্যার। যেহেতু প্লটিং দেখাবো, প্লটিং দেখানোর জন্য আমাদের ম্যাট প্লট লাইব্রেরি আর সিবন, এই দুইটা দুইটা লাইব্রেরিকে আমাদের একটু ইম্পোর্ট করতে হবে। এটা অলরেডি ইনস্টলড আছে এখানে, মানে গুগল কোল্যাবের বাই ডিফল্ট আছে, তো আমরা হলো জাস্ট ইম্পোর্ট করলাম। ওকে, ইম্পোর্ট করার পরে আমরা কি করব, যেহেতু ভিজুয়ালাইজ করতে যাচ্ছি, আমি একটা ফাংশনের মধ্যে এই অ্যাট্রিবিউটটা দিয়ে দিব, সরি পি ক্লাসটা দিয়ে দিব। এই পি ক্লাস কি করবে, সার্ভাইভের সাথে রিলেশন করে একটা ভিজুয়ালাইজেশন করবে। তাহলে ওই ফাংশনের মধ্যে ধরো একবার দিব পি ক্লাস, একবার দিব নেম, একবার দিব জেন্ডার, একবার দিব এজ, একবার দিব সিবলিং, প্যারেন্ট, তাই না? তাহলে জাস্ট ভেরিয়েবলটা চেঞ্জ হচ্ছে, রাইট? অ্যাট্রিবিউটটা চেঞ্জ হচ্ছে। যেহেতু অ্যাট্রিবিউট চেঞ্জ হচ্ছে শুধু, তাহলে এটা কি বারবার আলাদাভাবে কোড লেখার দরকার আছে? না আচ্ছা স্যার। আমি একটা ফাংশন তৈরি করি, যে ফাংশন হলো অ্যাট্রিবিউট প্যারামিটার আকারে নিবে। প্যারামিটার তো আমরা বুঝি, রাইট?
আর্গুমেন্ট, প্যারামিটার ফাংশনের মধ্যে থাকে এগুলা। ফাংশনের যে ফার্স্ট ব্র্যাকেট আছে ওই ব্র্যাকেটের মধ্যে এগুলা থাকে, তাই না? রাইট, আর্গুমেন্ট অথবা প্যারামিটার। তো প্যারামিটার আকারে দিয়ে দিব, ওই ফাংশন হলো ভিজুয়ালাইজ করে দিবে, তাই না? আমাকে বারবার ফাংশন মানে কোড লেখার দরকার নাই। তাহলে আমাদের একটা পাইথন ফাংশন ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা একটা ফাংশন ক্রিয়েট করলাম, যেহেতু আমরা ম্যাক্সিমাম এখানে বার চার্ট আকারে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা একটা ফাংশন তৈরি করলাম বার চার্ট। পাইথনে কিভাবে ফাংশন ক্রিয়েট করে, ডেভ বার চার্ট, দেন এখানে যদি প্যারামিটার থাকে থাকলো, না থাকলে নাই, একটা কোলন দিতে হবে, দিয়ে ইন্টার দিলে ওই যে এখানে কিছু স্পেস থাকবে, রাইট? ব্লাইন্ড থাকবে। তার মানে হলো, হ্যাঁ, তো এটা হলো তোমার এটা দ্বারা বুঝতে হবে এই লাইনগুলা ফাংশনের আন্ডারে আছে। বাট বরাবর যদি লিখতাম এই বরাবর, তাহলে বুঝতে হবে যে না, এটা আবার এই লাইন থেকে মানে ফাংশন থেকে বের হয়ে চলে গেছে, ওই লাইনটাই ফাংশনের আন্ডারে নাই। ঠিক আছে? তো এটা অটোমেটিক্যালি হয়, এটা তুমি যদি ক্লিক করো তাহলে দেখবা যে একটু স্পেস থেকে যাচ্ছে এখানে। তার মানে এখানে লিখলেই সে বুঝে যাবে যে এটা এই ফাংশনের আন্ডারে। ঠিক আছে? এখানে কি হচ্ছে দেখো একটা জিনিস, আমরা কি করতেছি, আমরা বেসিক্যালি এখানে ধরো আমরা ইয়া পাঠাবো, জেন্ডার পাঠাবো, রাইট? জেন্ডারের সাথে সার্ভাইভের সম্পর্ক বের করব। তো এই ভিজুয়ালাইজেশনটা একটু দেখো, তাহলে বুঝতে পারবা। ধরো এটাকে ধরছি কি, এই কালারটাকে ধরছি ফিমেল, এই কালারটাকে ধরছি কি, মেল। এই ভিজুয়ালাইজেশন থেকে কি বুঝতেছো বলো তো? এখানে স্টেক আকারে রাখা হয়েছে, স্টেক তো তোমরা জানো, তাই না? একটার উপর আরেকটা থাকবে, একটার উপর আরেকটা। ফিমেল বেশি সার্ভাইভ করেছে, এখানে বোঝা যাচ্ছে যে ফিমেল বেশি সার্ভাইভ করছে, মেল বেশি মারা গেছে, রাইট? জি স্যার। তাহলে দেখো আমি যে অ্যাট্রিবিউটটা পাঠাচ্ছি তার সাথে সার্ভাইভ মানে ওই অ্যাট্রিবিউটে কতজন সার্ভাইভ করছে এটা কাউন্ট করছি, ওই অ্যাট্রিবিউটে কতজন মারা গেছে এটা কাউন্ট করছি, রাইট? জি স্যার। তাহলে দেখো ফাংশনটা ওইভাবেই আমি সাজাইছি। কিভাবে? প্রথমে ফিচার পাঠাইছি, এই ফিচারটা কাউন্ট করছি, এই ফিচারের সাথে ম্যাচ করছি যে এই ফিচারের সার্ভাইভ কতগুলা ওয়ান আছে এটা বের করো। প্রথমে ওয়ান গুলাকে কাউন্ট করে সার্ভাইভে রেখে দেবো। তার মানে ওয়ানের মেল ফিমেল আমি কাউন্ট করছি, এখানে ওয়ানের মেল ফিমেল কাউন্ট করছি। তাহলে এই সার্ভাইভ যদি আমরা প্রিন্ট করি আমরা দেখতে পারবো যে মেল আছে এতগুলা, ফিমেল আছে এতগুলা। এরপর কি করছি, এই সার্ভাইভে জিরো কাউন্ট করছি, মানে জিরো কতগুলো আছে। ঠিক আছে? তাহলে এখানে ফিচার হিসেবে মেল আসবে, ফিচার হিসেবে একবার ফিমেল আসবে, এবং ম্যাচ করবে যে জিরো কতগুলো আছে এবং সেটা কাউন্ট করবে, কাউন্ট করে এখানে রেখে দিবে। তার মানে এই জিরো মানে কি মেল স্যার? না, এই জিরো ওয়ান মানে হলো মেল ফিমেল তো আমাদের আলাদাভাবেই আছে, এখন আমরা ইয়া করি নাই, নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করি নাই, মেল ফিমেল আকারেই আসবে এখানে। ঠিক আছে? মেল ফিমেল আকারেই আসবে। সেই মেল ফিমেল ফিচার গুলা এই যে এখানে আসবে, এই যে এখানে ফিচার যে ভেরিয়েবল আছে এখানে একবার মেল আসবে, একবার ফিমেল আসবে, একবার মেল আসবে, একবার ফিমেল আসবে। মেল ফিমেলের সার্ভাইভ যাদের ওয়ান মানে যারা বেঁচে ছিল তাদের গুলা কাউন্ট করে এখানে রেখে দিবে, এই ভেরিয়েবলে রেখে দিবে। আচ্ছা, আবার এই ফিচার আসলো, এটা মেল ফিমেল, এটা আবার কাউন্ট করবে, কাউন্ট করে এটার যে সার্ভাইভে জিরো আছে, একবার মেল একবার ফিমেল, মেলের জিরো কতগুলা, ফিমেলের কতগুলা জিরো, সেটা কাউন্ট করে এই ডেটে রেখে দিবে, রাইট? আমরা একটু দেখি আসলে ফাংশনটা প্রিন্ট করে, তারপর পরের গুলা একটু বোঝাচ্ছি পরে, আগে একটু দেখি ঘটনাটা কি হচ্ছে। ধরো এটা একটু রান করলাম, এখানে আমরা একটা প্রিন্ট দেই তাহলে বুঝতে পারবো। পাইথনে প্রিন্ট করা হয় সিম্পল প্রিন্ট দিয়ে, আগে তো প্রিন্ট ছিল না এই জন্য। তাই না? হ্যাঁ, আমরা একটু প্রিন্ট দেই এখানে। ঠিক আছে? এটার একটা প্রিন্ট দিলাম, পরেরটার একটা প্রিন্ট দিলাম, তাহলে বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে এখানে। এটা যদি রান করি, এই ফাংশনের মধ্যে যদি আমি এখন ফিচার গুলা পাঠাই দিই, ধরো পি ক্লাস পাঠাইলাম বা এইচ পাঠাইলাম, ইয়া পাঠাইলাম, জেন্ডারি পাঠাইলাম, ঠিক আছে? তাহলে ঘটনাটা কি হচ্ছে? আচ্ছা, এটা তো একটা ইয়া, সরি, তাহলে দেখো এই যে প্রথম ফাংশনটা কি করলো, মানে সার্ভাইভের ওয়ান, যেটা ওয়ান, এই সার্ভাইভের ওয়ান, তাহলে ওয়ানের ফিমেল আছে এতগুলা, মেল আছে এতগুলা। দেখো সংখ্যায় দেখো ফিমেল কি বেশি বেঁচে ছিল, মেল কি কম বেঁচে ছিল, রাইট? জি স্যার। তাহলে দেখো এখানে সেটাই কিন্তু আমরা জাস্ট
গ্রাফ আকারে নিয়ে আসছি, এই সংখ্যাটাই গ্রাফের মধ্যে গ্রাফ বসাই দিচ্ছি। আকারে নিয়ে আসছে। রাইট। আবার পরবর্তীতে যেটা মারা গেছে, ঠিক ডেট। আছে, এটার মেল কিন্তু বেশি মারা গেছে, দেখো তাহলে মেলের বেশি যে মারা গেছে, এটা কিন্তু গ্রাফিক্যাল ভিউটাও বেশি আসছে। স্যার আমরা ফিমেল ওই যে কিন্তু কম মারা গেছে। চিত্র দেখাতে পারবো না, ওই যে এখানে ওই ডেট হয়েছে, সার্ভাইভ হয়েছে উপরে, এখানে তো কোথায়? ফিমেল মেল দিছে, ফিমেল আর মেল, ওখানে উপরে কি সার্ভাইভ আর হচ্ছে হ্যাঁ দিতে ডেট। পারতাম, দিতে পারতাম, বাট আমাদের মূল প্রেডিকশনটা কি? জি স্যার, মূল প্রেডিকশন সারভাইভ, হচ্ছে। জি সারভাইভ, স্যার। রাইট। তাহলে এটা চেঞ্জ হবে, বাট এটা কিন্তু এখানে ইন্ডেক্স আকারে থাকতেছে। এটা কিন্তু যখন যে ফিচার পাঠাবো সেই অনুযায়ী এটা চেঞ্জ হবে। স্যার বুঝলাম এই না জন্য স্যার। মানে যাকে আমরা টার্গেট করতেছি, জি স্যার। ওইটা আমরা ধরাই যে এই এক অক্ষ বরাবর এভাবে রেখে দিব। যেহেতু আমাদের সারভাইভটা বা ডেটটা আমাদের প্রেডিকশন, এটা আমরা হ্যাঁ। প্রেডিক্ট করবো, রাইট। জি স্যার। তাহলে এটাকে আমরা এইভাবে রাখবো, এটাকে আমরা দিতে পারতাম এখানে, বাট আমাদের টার্গেট তো আমি ফিচার পাঠাবো ওই অনুযায়ী কতগুলা সার্ভাইভ করছে কতগুলা মারা গেছে সেটাকে তোমার গ্রাফিক্যাল একটা ভিউ দিবে। তাহলে এই জন্য আমরা এটাকে এখানে রাখছি। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? আচ্ছা 1 মিনিট, আমার একটা ইমার্জেন্সি কল আসছে, একটু কথা বলতে হবে। 1 সেকেন্ড, হ্যাঁ। সালকিন কিছু বলতেছে না, তুই কেমনে শুনবি? হ্যাঁ হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তার মানে হলো আমরা এটাকে জাস্ট এই সংখ্যাগুলাকে আমরা জাস্ট একটু ভিজুয়ালাইজ করছি। তো আমরা কি করছি, সার্ভাইভে রাখছি, ডেটে রাখছি, হ্যাঁ।
তো এই দুইটাকে আমাকে যেটা করতে হয়, আমাদের যে পেন্ডাস একটা লাইব্রেরি ইনস্টল করছিলাম মনে আছে প্রথমে, পেন্ডাস, জি স্যার। পেন্ডাসের Yes, একটা sir. পিডি, হ্যাঁ। তো সেই পিডিরই একটা সেই পিডি দিয়ে আমরা পেন্ডাসের একটা লাইব্রেরি, মানে একটা ফাংশনকে, লাইব্রেরি না সরি, পেন্ডাস তো নিজে লাইব্রেরি, তাদের একটা ফাংশনকে কল করব ডাটা ফ্রেম। এই ডাটা ফ্রেম যেটা করে তোমার এই গ্রাফিক্যাল ভিউতে নিতে সে আসলে হেল্প করে। তো ডাটা ফ্রেমের কাজটা আরো ভালোভাবে দেখে নিবা। তো এখানে জাস্ট দুটা প্যারামিটার পাঠাইলাম, একটা সার্ভাইভ একটা ডেট, ঠিক আছে, নিয়ে আমরা ডিএফ এ রেখে দিলাম। এই ডিএফ দিয়েই আমরা প্লটকে কল করব, ঠিক আছে, প্লটকে কল করব। তো এই প্লট ফাংশন তোমাকে এই গ্রাফিক্যাল ভিউ দিতে তোমাকে হেল্প করবে। এখানে ফিগার সাইজটা দিয়ে দিব, এই স্টেক দিয়ে দিব। স্টেক মানে হলো তোমার একটার উপর আরেকটা দেখাবে, তুমি ইচ্ছা করলে এটাকে ফলস দিয়ে দাও, যদি ফলস দিয়ে দাও তাহলে যেটা হবে পাশাপাশি দেখাবে। আর আর চারটা কি টাইপ, কাইন্ডটা কি, বার, ঠিক আছে, কিছু প্যারামিটার দিয়ে দিতে হয় প্লটের, সেগুলো দিয়ে দিলে সে তার মতো করে দেখায়। এখানে যদি কল করি তাহলে এখন দেখো স্টেক আকারে না দেখিয়ে, ও আচ্ছা, এটা একটা স্ট্রিং, রাইট, এখানে এভাবে দিতে হবে। আহ, এটা পাশে আসার কথা, আসতেছে না, অনেক সময় আগেরটা একটু কেসে থেকে যায় হয়তো বা, আসতেছে না। হোয়াটস রং, নাথিং এলস, জাস্ট ওই পাশাপাশি আসবে আর কি। এটা এখানে থাকবে, এটা আর কি এখানে আসবে, বুঝছো? এটা আসার কথা ছিল কিন্তু কেন আসতেছে না, নট শিওর, মিররও দিচ্ছে না, হোয়াট এভার, এটা ডাজেন্ট ম্যাটার। আমাদের মূল উদ্দেশ্য হলো ডাটাকে ভিজুয়ালাইজ করা। স্যার এটা আসবে না তো, প্রিন্ট তো দেন নাই মনে হয়। না না, প্রিন্টের জন্য না, আমি তো এখানে, এখানে তো ওরা প্রিন্টই ঢাবি যাবি যা কিছু ওরা করছে ফাংশনের কাজ, আমি তো জাস্ট খালি আচ্ছা ফাংশনটাকে কল করছি, বুঝো নাই, প্লট ফাংশনটাকে জাস্ট কল করছি। তো এখানে কাইন্ডটা বার বার টাইপ দিছি, বার টাইপ, এখানে যদি লাইন দিয়ে আবার লাইনের মতো করে আসবে, বুঝছো, আসার কথা দেখি কি কাজ করে, লাইনের মতো আসতেছে, বাট আমরা লাইন চাচ্ছি না, লাইন দিয়ে অনেক সময় বোঝা যাচ্ছে না, রাইট, যে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো আমরা হলো এটা জি একটু স্যার। বার চাচ্ছি, বুঝছি। তাহলে এগুলা দেখবো অসংখ্য ফাংশন আছে তোমাকে হেল্প করার জন্য, পাইথনে অসংখ্য ফাংশন আছে, শুধু পাইথন না, আলাদাভাবে লাইব্রেরি বানাইছে, সেই লাইব্রেরির আবার অসংখ্য ফাংশন আছে, যেমন প্যান্ডাস আছে, ম্যাটপ্লট লাইব্রেরি আছে, সিবর্ন আছে, ঠিক আছে। তো অসংখ্য ধরনের লাইব্রেরি বানায় রাখছে। তো এই জন্য আসলে পাইথন কেন ফলো করি, এই যে তোমাদের যে কিছু কোশ্চেন আমি দিছি যে পাইথন কেন ইউজ করবো ডাটা সায়েন্স, আসলে পাইথনে, কারণ জাভা দিয়েও কিন্তু করা যায় মেশিন লার্নিং, জাভা দিয়েও করা যায়, আরো কিছু ল্যাঙ্গুয়েজ এখন চলে আসছে এগুলা দিয়েও করা যায়, ঠিক আছে, আমরা পিএইচপি দিয়েও এখন মেশিন লার্নিং করতে পারি। তো আবার ডিজেঙ্গো ফ্রেমওয়ার্কে পাইথন ইন্টিগ্রেট করে ওখানে মেশিন লার্নিং করা যায়। তো পাইথনটা কেন মানে ফ্যামিলিয়ার, বেশি ফ্যামিলিয়ার কেন, কারণ পাইথনে এত লাইব্রেরি চলে আসছে যে এই লাইব্রেরি গুলোকে কল করে তুমি ইজিলি ডাটা সায়েন্টিস্ট হইতে পারবা, বা ডাটা অ্যানালাইসিস করতে পারবা, মেশিন লার্নিং করতে পারবা, ডিপ লার্নিং করতে পারবা, অসংখ্য কাজ করা যায়, ঠিক আছে, এটাই বেসিক্যালি মূল আনসার। ওকে, সো এখন যদি আমরা জি একটা স্যার। কাজ করি, যেহেতু ফাংশনটা বুঝে গেলাম, এখন যদি এই ফাংশনের মধ্যে বাকিগুলাকে কল করি তাহলে কি ডাটাগুলাকে ইজিলি ভিজুয়ালাইজ করা যাবে না? ধরো আমি এখন এখানে পাঠাইলাম প্যাসেঞ্জারের ক্লাস পাঠাইলাম, প্যাসেঞ্জারের ক্লাস অনুযায়ী কে কতজন সার্ভাইভ করছে আমরা কিন্তু দেখে বুঝতেছি, বলতো এখানে কে বেশি মারা গেছে, কে বেশি সার্ভাইভ করছে। তিন ধরনের প্যাসেঞ্জারের ক্লাস আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। ওয়ান মানে ফার্স্ট ক্লাস, দুই মানে সেকেন্ড ক্লাস, তিন মানে থার্ড ক্লাস। স্যার থার্ড স্যার ক্লাসটা ফার্স্ট ক্লাস বেশি সার্ভাইভ হচ্ছে সার্ভাইভ করছে, আর স্যার থার্ড ক্লাস হচ্ছে বেশি ডেড। থার্ড ক্লাস বেশি করছে, রাইট, ডেট আমরা কিন্তু এই যে থার্ড জিনিসগুলা, ক্লাস। এই জিনিসগুলা থেকে বুঝতে পারতেছি যে এই অ্যাট্রিবিউট গুলার ভালো ইফেক্ট আছে সার্ভাইভের স্যার উপরে, রাইট। এই জন্য নর্মালি আমরা ভিজুয়ালাইজেশনটা করব, কারণ ভিজুয়ালাইজ না করলে আমি পরবর্তীতে অ্যানালাইসিস করাটা আমার জন্য একটু অনেক সময় ডিফিকাল্ট হয়ে যাবে। কেন ডিফিকাল্ট হবে আমরা পরবর্তীতে আরো দেখবো কেন ভিজুয়ালাইজেশনের দরকার আছে, প্রয়োজনীয়তা আমরা একটু পরে আরো অনুভব করব।
ওকে, এইভাবে বাকি অ্যাট্রিবিউট গুলো আমরা ভিজুয়ালাইজ করে দেখতে পারি যে কার কি কন্ডিশন, কার কি অবস্থা। ওকে, তো আমরা এখন একটু প্রসেসিং এ যাই। কি ধরনের প্রসেসিং? আমরা প্রথমে আবার একটু ডাটার আগে রিড করি, বারবার উপরে চলে যাওয়া লাগতেছে। ডাটাকে রিড করে দেখি আমাদের এই তিনটা তো সমস্যা নাই, রাইট? এই তিনটাতে কোনো সমস্যা নাই, সবকিছু নিউমেরিক্যালে কনভার্ট আছে। আর সমস্যাটা হয়ে গেছে 4 নাম্বার অ্যাক্টিভিটি এসে। 4 নাম্বার অ্যাক্টিভিটি এসে দেখলাম সবই হলো নাম, অবজেক্ট টাইপ, রাইট? 10 ইনফো থেকে আমরা দেখতে পাইছি এটা কি একটা অবজেক্ট টাইপ। তাহলে অবজেক্ট তো রাখা যাবে না, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো শুধু নাম কখনোই সার্ভাইভের উপর ইফেক্ট ফেলতে পারে না। ধরো আমার নাম রাজু, আরেকজনের নাম ধরো মিজানুর রহমান, আরেকজনের নাম তহিদুর রহমান, আরেকজনের নাম সানি, মেজবা, ঠিক আছে? এই নামগুলা কখনোই মানে লেটসে তুমি জাহাজে আছো, তুমি ধরো এখন কি হবা, মানে সার্ভাইভ করবা কি করবা না? আমরা সার্ভাইভ বলি, ডেটটা না বলি। সার্ভাইভ করবা কি করবা না এটা কিন্তু তোমার নামের উপর ডিপেন্ড করবে না, করবে? না স্যার। না স্যার। আর ব্যাপারটা যদি এরকম হয় যে তোমার নাম ডক্টর অমুক, প্রফেসর অমুক, তোমার নামটা হলো মাস্টার, তোমার নাম লেকচারার অমুক, ডক্টর মিস্টার অমুক, মানে বোঝা যাচ্ছে মিস্টার একটা ভাব আছে নামের মধ্যে, তার মধ্যে নামের টাইটেল দিয়ে বোঝা যায় তার ক্যাটাগরিটা কি। সেটার হয়তো বা সামান্য ইফেক্ট থাকতে পারে প্রেডিকশনের উপরে, যে সেই চৌধুরী বংশের লোক, সে তো অনেক বড়, সে মনে হয় তার প্যাসেঞ্জার ক্লাসটা কিন্তু অনেক সময় নামের টাইটেলের উপর ডিপেন্ড করে, রাইট? জি স্যার। এটা জাস্ট এই প্রজেক্টের জন্য হয়তো বা হয়েছে, অন্য প্রজেক্টের জন্য নাও হইতে পারে, ঠিক আছে? অন্য কোনো ডাটা সেটের জন্য এটা নাও কাজ করতে পারে। বাট এখানে দেখা গেছে কি, আচ্ছা নামের তো কোনো ইফেক্ট নাই, বাট বেসিক্যালি আমরা নর্মালি মানুষরা যেটা চিন্তা করি, হ্যাঁ টাইটেলের উপর বেস করে তাকে একটা ক্রেডিট দিই, মানে একটা ভ্যালু দিই, অন্যরকম একটা দাম দিই। সে তো শেখ বংশের লোক, তাই না? সে তো সৈয়দ বংশের, সে তো মিয়া বংশের, এরকম অনেক সময় একটা টাইটেল থাকে। টাইটেলের উপর বেস করে অনেক সময় তার ক্লাস বোঝা যেতে পারে, বা তার প্রেডিকশন মানে সার্ভাইভের উপর ইফেক্ট, ভালো ইফেক্ট থাকতে পারে। তো নামের তো কোনো সমস্যা নাই, নামটাকে আমরা ইগনোর করতে পারি, বাট নামের সাথে যে টাইটেলটা আছে ওটাকে আমাকে সামহাও বের করে নিয়ে আসতে হবে, এটাকে আমি ইগনোর করতে পারি না। বুঝে বললাম, নামের টাইটেলের উপর কিন্তু ভালোই একটা ইফেক্ট থাকতে পারে সার্ভাইভের উপরে, কারণ তার উপর বেস করে প্যাসেঞ্জার ক্লাস হয়তো বা আইডেন্টিফাই করা যেতে পারে, রাইট? তাহলে নামটাকে আমরা বাদ দিয়ে দিব, বা নামের টাইটেলটাকে নেম থেকে এক্সট্রাক্ট করব। এটা কিভাবে করতে পারি? খুব ইজিলি পাইথনে করা যায়। যে কাজটা তোমার সিতে করতে হলে অনেক কিছু লিখতে হবে, অনেক লাইন অফ কোড লিখতে হবে, বাট পাইথনে জাস্ট ফাংশন কল করবা, এক্সট্রাক্ট হয়ে যাবে। কিভাবে? জাস্ট একটা লজিক। দেখো এখানে এ থেকে জেড পর্যন্ত নামগুলো তো এরকমই হয়েছে না, এ থেকে জেড পর্যন্ত জি স্যার। ক্যাপিটাল লেটার বা স্মল লেটার। দেখো নামের যে টাইটেল আছে, মিস্টার আছে বা মিসেস আছে, মিস্টার আছে, এগুলা কিভাবে শুরু হয়েছে? এ থেকে জেড পর্যন্তই কিন্তু, রাইট? জি স্যার। এবং সবার সাথে দেখো কমন একটা ডট আছে, ডট ডট আছে, দেখো বাকিগুলোর সাথে কিন্তু ডট নাই, বলে যে ডট আছে, ডট আছে। ব্যাপারটা লজিকটা যদি এরকম দেই, এ থেকে জেড পর্যন্ত, এটার সাথে ডট যেখানে থাকবে সেগুলাকে তুমি এক্সট্রাক্ট করে ফেলো, এখান থেকে আলাদা করে ফেলো। তাহলে লজিক দিয়ে কি করা যাবে না এটা সিম্পলি? হ্যাঁ স্যার, করা যাবে। জাস্ট পাইথনে এক লাইনে একটা কোড লিখলে এটা হয়ে যায়। কিভাবে? দেখো, তার আগে একটা কাজ করতে হবে। তার আগে যেটা করতে হবে, যেহেতু এটা আমাকে প্রত্যেকটা লাইন অফ রোতে করতে হবে, তাই না? প্রত্যেকটা রোতে এই কাজ করতে হবে না? জি স্যার। রো জি জিরো স্যার। থেকে শুরু করে একদম লাস্ট রো পর্যন্ত করতে হবে। তাহলে এটা শুধু একটা লাইন লিখলেই হবে না, ওই লাইনটাকে একটা লুপের মধ্যে রাখতে হবে অবশ্যই, রাইট? জি স্যার। তো সে শুধু 1 নাম্বার ওকে করবে, 2 নাম্বার ওকে করতে পারবে, 3 নাম্বার ওকে করবে না, 4 নাম্বার, এইভাবে 890টা যে রো আছে জিরো থেকে শুরু করে, ঠিক আছে? তাহলে এই 890 নাম্বার রোতে কিন্তু যাইতে পারবে না, সে প্রথমটা করে বসে থাকবে। সেগুলো আমি তো একটা কমান্ড পাইছি, আর তো কমান্ড পাইনি। তাহলে আমাকে একটা লুপ চালাইতে হবে। তাহলে যেহেতু আমার এই ফুল ডাটাটা আমার কার কোন ভেরিয়েবলের মধ্যে আছে? ট্রেন ভেরিয়েবলের মধ্যে আছে, তাই না? তাহলে এটাকে আমাকে একটা এরে বানাইতে হবে। প্রথমে একটা এরে বানাইতে হবে। এরে বানাবো কিভাবে? সিম্পলি জাস্ট হার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দাও, এটা একটা এরে হয়ে যাবে। যদি আমার হাতে এরে থাকে, তো তোমরা হলো ওই যে ফল লুপ তো চালাইতে পারো, রাইট?
জি স্যার। জি স্যার। সাইজ স্যার কমপ্লেক্সিটি বেড়ে যাবে না স্যার, এতগুলা লুপ যদি চলে, মানে না এতবার? না, কমপ্লেক্সিটি তো হবেই, তোমার লক্ষ বিলিয়ন ডাটা থাকতে তো হবেই, রাইট? বাট জি স্যার। লুপে সেই ইফেক্টটা ফালাইতে যাচ্ছ, তাহলে অবশ্যই লুপ চালাইতে হবে না? তুমি সিঙ্গেল সিঙ্গেল করে করে কতবার করবা, কতবার তুমি লাইন অফ কোড এক্সিকিউট করবা? এর অন্য থেকে কোনো ওয়ে নেই না স্যার? না, এটার অন্য কোনো ওয়ে তো আমরা পাই না। আমরা নর্মালি কি করি, একটা রো থেকে আরেকটা রোতে যখন যাই, আবার পরের রোতে যদি যাই, তাহলে নর্মালি কি করি আমরা, লুপ চালাই, তাই না? জি স্যার। তো আসছেই এর জন্য, আদারওয়াইজ তো তোমাকে লুপ জীবনেও শেখানো হইতো না। লুপের অবশ্যই কমপ্লেক্সিটি আছে, কারণ ফর লুপের উপর বেস করে টাইম কমপ্লেক্সিটি তোমার বেড়ে যায়, তাই না? যদি নেস্টেড জি ফর স্যার, লুপ হয়, সেজন্য বললাম। নেস্টেড ফর লুপ হয়, বাট আমাদের তো নেস্টেড হচ্ছে না, একটা ফর লুপ হচ্ছে। ফর লুপ সিঙ্গেল যদি থাকে তাহলে কিন্তু কমপ্লেক্সিটি কম, বাট নেস্টেড ফর লুপ থাকলে তুমি দেখবা যে বিভিন্ন সার্চ অ্যালগরিদমে যদি নেস্টেড ফর লুপ থাকে, ইফ এলস যদি নেস্টেড থাকে, দেখবা টাইম কমপ্লেক্সিটি কিন্তু বেড়ে যায়। এটা কিন্তু একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলায় আছে, নেস্টেড থাকলেই সেটা টাইম কমপ্লেক্সিটি বেড়ে যাবে জি কোনোভাবে, স্যার, অনেকবারে। তাই না? তো আমরা তো নেস্টেড করতেছি না, সিঙ্গেল একটা লুপ চালাচ্ছি, যে লুপের কাজ হলো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে যাবে, দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইনে যাবে, তৃতীয় লাইন থেকে চতুর্থ লাইনে নিয়ে যাবে খালি। তো এই জন্য আমার তেমন একটা ইফেক্ট হবে না, বুঝছো? জি তাহলে স্যার। এটা এরে হয়ে গেল। জি আমরা স্যার। এরের এরের সাইজ বের করতে হয়, বাট সাইজ টাইজ আমরা বের না করে এভাবেও করতে পারি। ইন দিতে পারি, ফর লুপের মধ্যে যদি ইন কিওয়ার্ডটা ইউজ করি, ইনের পরে আমরা এরেটা দিয়ে দিব। তার আগে ওই এরেটাকে, প্রত্যেকটা ডাটাকে এক্সট্রাক্ট করার জন্য এটার একটা নতুন নাম দিব, নতুন একটা ভেরিয়েবল নেম দিব, রাইট? তাহলে ফরের পরে একটা নতুন ভেরিয়েবল নেম দিব ইন, তুমি যে এরেতে ডাটাটা রাখছো সেই এরেটা এখানে কল করবা। তাহলে এই এরের প্রত্যেকটা ডাটা লাইন বাই লাইন এক্সিকিউট হবে এই লুপের মাধ্যমে, বুঝছো? তাহলে আমরা কি করলাম, সিম্পল, আমরা নতুন যে ভেরিয়েবল নেম দিলাম, সেই ভেরিয়েবল নেমের মধ্যে আমাদের কলাম যেটা নেম আছে, সেখান থেকে আমরা স্ট্রিংটাকে এক্সট্রাক্ট করলাম। কিভাবে এক্সট্রাক্ট করলাম, ওই যে এ থেকে জেড এ জেড স্ল্যাশ দিয়ে ডট দিলাম, মানে এই নামের পরে যদি ডট পাই তাহলে তাকে তুমি এক্সট্রাক্ট করে এই নেম কলামের থেকে তাকে এক্সট্রাক্ট করে নতুন একটা কলাম তৈরি করো। নতুন একটা কলাম তৈরি করলাম, এটা লেখার মিনিং হলো নতুন একটা কলাম তৈরি হয়ে যাবে। নতুন একটা কলামে রেখে দাও টাইটেল গুলা, বুঝছো? জি স্যার। তো এটাকে যদি আমরা এখন এক্সিকিউট করি, তাহলে কি হয় দেখো, যদি আমাদের নতুন একটা কলাম তৈরি হইলো, কিন্তু আলটিমেটলি আমরা ট্রেন যে ইয়াটা আছে না, এই যে ট্রেন যেটা আছে না, এই ডাটা ডাটা যেখানে রাখছি ট্রেন ডাটা ফ্রেমে, এই ডাটা ফ্রেমে কিন্তু ডাটাগুলা যতই আমি এটা তৈরি করি করি না কেন, নতুন কলাম তৈরি না করি না কেন, সবাই ওই ডাটা ফ্রেমেই কিন্তু যাবে। এই ডাটা ট্রেন ডাটা ফ্রেমেই কিন্তু ডাটাগুলা যায় সেভ হবে, রাইট? তো এখন যদি আমি ট্রেনকে কল করি, ট্রেন হেডকে কল করি, দেখবা যে নেম থেকে নতুন একটা কলাম ক্রিয়েট হয়ে গেছে টাইটেল নামে। সেখানে যেটা এক্সট্রাক্ট করছি, মানে প্রত্যেকটা লাইন বাই লাইন এক্সট্রাক্ট করে সে ট্রেন টাইটেল নামক যে কলাম তৈরি হবে সেই কলামে সে কিন্তু এখন রেখে দিবে। আমরা যদি এখন ট্রেন ডট হেড লিখি, দেখবো আমাদের নতুন একটা কলাম তৈরি হয়ে গেছে টাইটেল, যেখানে শুধু মিস্টার মিসেস মিস এই টাইটেল গুলা নেম থেকে এক্সট্রাক্ট হয়ে গেছে। স্যার এক্সপ্যান্ডটা কি কাজ করবে স্যার? কোনটা? এক্সপেন্ড, এক্সপেন্ড একটা প্যারামিটার এখানে। এটা আসলে এটার ইফেক্টটা কি হতে পারে একটু দেখি তো, এটা আমি আসলে জানি না। এটা একটা এক্সট্রাক্ট ফাংশনের একটা প্যারামিটার, আসলে এটা এটা দিছি, এটা মনে হয় নট শিওর কিভাবে ছিল। ট্রু হইতে হবে, এটা কি ছিল কিছু? স্যার ফলস ছিল আগে স্যার। ফলস ছিল স্যার। ও শুধু ফলস ছিল। ট্রু যদি দেই, তেমন তেমন একটা কোনো ইফেক্ট নেই। এটা আসলে কি এফেক্ট দেখি করতেছে তো, না স্যার। দেখি একটু ফাংশনটার কাজ তুমি দেখতে পারবা, সমস্যা নেই।
এখানে ধরলেই ফাংশনটা চলে আসার কথা। না, সময় মতো কিছুই কাজ করে না, বুঝছো? মেজাজ লাগে না। না, আসতেছে না এটা। আচ্ছা ঠিক আছে, এটা আমরা পরে আলোচনা করবো নি, একটু সামনে আগাই। হ্যাঁ, পেনটা ফলস দিলাম, এটা বাই ডিফল্ট একটা প্যারামিটার। এই সব প্যারামিটার তো আমাদের লাগে না। প্রথমে আমরা কিভাবে এক্সট্রাক্ট করতে চাচ্ছি সেই ফর্মুলাটা দিয়ে দিব, লজিকটা দিয়ে দিব। এরপর এটা হয়তো বা কিছু একটা কাজ করে। ফাইন, দেন আমরা টাইটেলটা নিয়ে আসলাম। টাইটেলটা দেখো তার মতো করে এখানে কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমাকে বলো, এই নেমটা কি আর দরকার আছে? না স্যার। নেমটা আর দরকার নাই আসলে, কারণ নেম থেকে যেটা আমার দরকার ছিল সেটা আমি এক্সট্রা করে ফেলছি নতুন একটা কলাম তৈরি করে। রাইট? এখন কিন্তু আমার নেম না থাকলেও চলবে। পরে আমরা ডিলিট করবো, এখন ড্রপ করবো না, পরে একবারে ড্রপ করে দিব। এখন থাকুক, সমস্যা নেই। ওকে ফাইন, তাহলে তো আমরা ডাটা সেট থেকে এক্সট্রাক্ট করে ফেললাম, ভালো কথা। এখন একটা কাজ করতে হবে, যেহেতু আমরা নেম নিয়ে শুরু করছি, নেমটাকে শেষ করে ফেলি। এখন আসো আমরা একটু দেখবো। এখন ওই যে বললাম যে মিস্টার, মিসেস, মিস এভাবে রাখা যাবে না, এগুলাকে নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করতে হবে। আর আগে আমরা করতে পারতাম না, কারণ এক একজনের নাম তো এক এক রকম, তাই না? অনেক ক্যাটাগরি হয়ে যেত যদি নেম নিয়ে কাজ করতাম লেটসে, তাহলে অনেক ক্যাটাগরি হয়ে যেত। যতগুলা নাম আছে ততগুলা ক্যাটাগরি হবে হয়তো বা। যখন বেশি ক্যাটাগরি হয়ে যায় তখন মডেলের লার্নিং ক্যাপাসিটিটা ভালো হয় না। আর যখন কম ক্যাটাগরি থাকে তখন লার্নিং প্রসেসটা ভালো হয়। তার মানে এখন আমরা দেখি যে মিস্টারকে একটা ভ্যালু সেট করব, মিসেসকে একটা কিছু দিব, মিসকে একটা কিছু দিব। তার মানে অবজেক্ট বা টেক্সট টাইপ থাকা যাবে না, এটাকে নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করতে হবে। এখন আমরা ওই যে নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করব, কিভাবে করতে পারি তার আগে দেখি কত ধরনের ক্যাটাগরি আছে। এটা কিভাবে চেক করব? এর আগেও একটা ফাংশন ইউজ করছিলাম, কোনটা বলো তো? এই যে ভ্যালু কাউন্টস করে আমরা দেখবো এটা। হ্যাঁ, জি স্যার। আমরা একটু ভ্যালু কাউন্টস করি, কতগুলো আছে টাইটেলে, ইন্ডিভিজুয়াল কতগুলো আছে। মিস্টার আছে কতগুলা? 17। 12টা 17টা। একটা ক্যাটাগরি করা যেতে পারে, রাইট? মিস আছে এতগুলা, মিসেস আছে এতগুলা, মাস্টার আছে এতগুলা। তো আমরা চেষ্টা করব, এটা বেসিক্যালি তোমার উপরে ডিপেন্ড করবে, সম্পূর্ণই তোমার উপরে ডিপেন্ড করবে তুমি যেভাবে করো। তুমি ইচ্ছা করলে 40টা নিয়ে একটা ডাটা করতে পারো, অথবা 100-র নিচে যেগুলো আছে এগুলাকে সম্পূর্ণভাবে একটা ক্যাটাগরি ধরবা, আদার্স বলে। 100-র নিচে যেগুলো আছে, 100-র উপরে যেগুলো আছে এগুলাকে সিঙ্গেল এক একটা ক্যাটাগরি ধরবা। মিস্টারকে একটা ধরবা, মিসকে একটা ধরবা, মিসেসকে একটা ধরবা। আমার কথা বুঝছো? জি স্যার। জি স্যার। এটা তোমার উপরে সম্পূর্ণ ডিপেন্ড করতেছে, বাট তুমি আগে দেখবা যে কার কোনটা আছে। এটা দেখার জন্য 10 টাইটেল দিয়ে ভ্যালু কাউন্ট দিলেই তুমি দেখতে পারবা কার কতগুলা আছে, কে কতগুলা মানে ডেটা নিয়ে বসে আছে। এটা তুমি দেখতে পারবা, দেখে তুমি তোমার মতো করে একটা আন্দাজ করে ম্যাপিং করবা। মিস্টারকে 0 দিবা, মিসকে 1 দিবা, মিসেসকে 2 দিবা, মাস্টারকে 3 দিবা, বা আদার্সকে 3 দিবা। তার মানে এইভাবে রাখা যাবে না, আমাকে নিউমেরিক্যালি কনভার্ট করতে হবে। রাইট? তার মানে ম্যাপিং করতে হবে। এখন মিস্টারকে 0 দিবা, মিসকে 1 দিবা, মিসেসকে 2 দিবা, এইভাবে বাকিগুলা দিতে হবে। বুঝাইতে পারছি? তাহলে কিভাবে আমরা এখন ম্যাপিং করব সেটা দেখাবো। ম্যাপিংটা সিম্পল। প্রথমে তুমি ম্যাপিংটা ডিক্লেয়ার করে দিবা যে আমি মিস্টারকে 0 বলতেছি, মিসকে 1 বলতেছি, মিসেসকে 2 বলতেছি, আর বাকিগুলা যেগুলো আছে এগুলাকে আমি 3 বলতেছি। আদার্স মানে আদার্স বলে ধরবা বা 3 ধরবা, বাকি সবগুলা ক্যাটাগরি 3। তার মানে মিস্টার, মিস আর মিসেস কিন্তু আর থাকবে না, এগুলা নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট হয়ে যাবে। একটু পরে আমরা দেখতে পাবো কিভাবে। ম্যাপিং করে আমরা এটাকে ভেরিয়েবলে রেখে দিব, টাইটেল ম্যাপিং বলে একটা ভেরিয়েবল নাম দিলাম। রিলেভেন্ট রাখার চেষ্টা করবো, যেহেতু আমরা টাইটেল নিয়ে কাজ করতেছি, মানে এই জন্য টাইটেল ম্যাপিং বললাম। তো এটাকে আমরা কি করলাম, এটাকে আমরা প্রথমে ম্যাপিং করে নিলাম। আমাদের যে টাইটেল গুলা বের হয়েছে এগুলাকে প্রথমে একটা ম্যাপিং করলাম। ম্যাপিং করে আমি আসলে ডাটা অ্যানালাইসিস দেখাচ্ছি, একটু বিরক্তি লাগতে পারে, বাট এটা তোমার শেখাটা ইম্পর্টেন্ট, এই জন্য আমি শিখাচ্ছি, একটু ফোর্স করে হলেও শেখাইতে হবে।
জি স্যার। ওকে, তো ডাটা ম্যাপিং করা তুমি যখন মজা পেয়ে যাবে না, তখন আবার মজা লাগবে। যেন আমি ডাটা অ্যানালাইসিস করতে আমার খুবই ভালো লাগে এখন, একটা ক্লিন ডাটা সেট বানাইতে আমার খুবই ভালো লাগে, বুঝছো? তুমি যখন বিভিন্ন রুলস এন্ড টেকনিক শিখে যাবা, দেখবা যে ভালো লাগবে। আর ক্লিন ডাটা সেট পাওয়ার পরে কাজ আমাদের একদম লাগবে না। ওই ক্লিন ডাটা সেটকে জাস্ট মেশিন লার্নিং এ দিয়ে দিব। কারণ মেশিন লার্নিং এখন আর আমাকে আলাদাভাবে অ্যালগরিদম শিখতে হয় না। আমাকে যা জানতে হবে এটা কি করে, এটা কেন ইউজ করবো, এটা জানতে হবে। তুমি জাস্ট খালি কল করবা, কারণ বিভিন্ন লাইব্রেরি তারা অলরেডি মেশিন লার্নিং অ্যালগরিদম গুলোকে ডেভেলপ করে রাখছে। তুমি কল করে জাস্ট ওই মডেলকে শিখাবা, তুমি যে ডাটা সেটটা আছে এই ডাটা সেটকে দিয়ে মডেলকে শিখাবা, এই আর কিচ্ছু না। মডেলে ফিট করলেই আমার লার্নিং হয়ে গেল, দেন পরবর্তীতে আমি টেস্টিং করবো। বাট মেজর কাজ হলো ডাটা অ্যানালাইসিস করা, ডাটা প্রি প্রসেস করা। মেশিন লার্নিং এর 1 নাম্বার ধাপ ডাটা প্রি প্রসেস। প্রি প্রসেসিং যদি ভালোভাবে না করতে পারো, মেশিন লার্নিং ভালোভাবে মডেল, মানে মেশিন লার্নিং যে অ্যালগরিদম আছে বা মডেল আছে, সে ভালোভাবে রান করতে পারবে। তার মানে ডাটাকে অবশ্যই আমাকে প্রি প্রসেস করে দিতে হবে। সরাসরি র ম্যাটেরিয়াল যদি দিয়ে দাও, পরিস্থিতি অনেক কম আসবে। তার মানে র ম্যাটেরিয়াল দেওয়া যাবে না, ওটাকে প্রসেস করতে হবে। এই জন্য এই টেকনিক গুলো একটু শিখাচ্ছি। বাট শুধু যে এইভাবেই প্রসেস করবো তা নয়, ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ে আছে। বাট আমি একটা ওয়ে শিখাচ্ছি, তার মানে তোমার মেধাটাকে একটু বিকাশ করার জন্য। হ্যাঁ, এটা একটা ওয়ে আছে, আরো থাকতে পারে, সেগুলো তোমরা ইন্টারনেট ঘাটাঘাটি করে বের করবা কিভাবে ডাটা প্রি প্রসেস করা হয়। ওকে, তাহলে আমরা টাইটেল ম্যাপিং করলাম। দেখো, টাইটেল ম্যাপিং করলে কিন্তু ম্যাপিং হয়ে গেল না, রাইট? তার মানে জাস্ট একটা ভেরিয়েবল সেট করলাম যে হ্যাঁ এই ম্যাপিংটাকে এখন ম্যাপ করো। তো পাইথনে ম্যাপ বলে একটা ফাংশন আছে, তার কাজই হলো তুমি টাইটেল ম্যাপিং ভেরিয়েবলে যেভাবে রেখে দিবা সে ওভাবেই ম্যাপিং করবে। প্রিভিয়াস থাকবে এটা, নতুন করে সে এটা ম্যাপিং করবে, প্রিভিয়াস এটা নতুন করে এটা ম্যাপিং করবে, প্রিভিয়াস এটা নতুন করে এটা ম্যাপিং করবে। আচ্ছা, এই ম্যাপিংটা যে হবে এটা প্রত্যেক লাইনে হবে না? জি স্যার। তাহলে এখানে লুপ চলবে না চলবে না? চলবে স্যার। চলবে স্যার। অলরেডি আমরা একটা এরে তৈরি করছি, ট্রেন টেস্ট ডাটা সেট, রাইট? বারবার তো তৈরি করার দরকার নেই, আর নতুন কোনো রো আসে নাই আমার। নতুন রো আসলে আবার ঝামেলা হইতো। যেহেতু কোনো নতুন রো আসে নাই, সেক্ষেত্রে আগের ভেরিয়েবলটাকে আমরা রিইউজ করতে পারবো। ওকে, এটা দেখাচ্ছি আমি, বুঝাচ্ছি, আগে নিয়ে আসি। তো আমরা একটা ফর লুপ চালাইলাম, ওই ট্রেন টেস্ট ডাটা যেটাকে আগেই আমি এখানে অ্যাসাইন করেছিলাম সেটাই আমরা করতেছি। এই যে এখানে অ্যাসাইন করেছি, কোথায়, এই যে এখানে অ্যাসাইন করেছি, সেটাই আমরা এর হিসেবে কল করলাম। এখানে এই এর প্রত্যেকটা ইন্ডেক্স সে ঘুরবে, প্রথমে 0, তারপর 1, তারপর 2, তারপর 3, এভাবে 890 পর্যন্ত যাবে। এ কি করবে, ডাটা সেট টাইটেল, এই যে ডাটা সেট যে টাইটেল ছিল, এই যে ডাটা সেটের টাইটেলে নতুন যে ভেরিয়েবল নাম দিলাম ডাটা সেট, এই ডাটা সেটের টাইটেলে ম্যাপ ফাংশন দিয়ে টাইটেল ম্যাপিং করে ফেলবে। মানে যেখানে মিস্টার পাবে সেখানে 0 দিবে, যেখানে মিস পাবে সেখানে 1 দিবে, রিপ্লেস করে দিবে স্যার 0 1 2 3 দিয়ে রিপ্লেস করে দিবে, সিম্পল। ঠিক আছে, তাহলে দেখো এখন যদি ফর লুপটা রান করি এবং আমরা যদি ডাটাকে দেখতে চাই, ট্রেন ডট, তাহলে কিন্তু এটা কি মেইন ডেটা সেটটাকে হার্ম করতেছে স্যার, যে ফাইলটা আমরা ইম্পোর্ট করছি? যে ফাইলটা আমরা ইম্পোর্ট করছি সেখানে কোনো ইফেক্ট ফেলতেছে না, ওটা অরিজিনাল ডাটা সেট অরিজিনালি থাকবে। যা যখন আমরা কাজ করতেছি তখন ওই ভেরিয়েবল ওটা ইনস্ট্যান্ট সেট হয়ে যাচ্ছে, টেম্পোরারি। জি স্যার, বুঝতে পেরেছি। তুমি যখন আবার নতুন করে আসবা তখন তুমি আবার সবগুলা কোড রান করে নিবা একবারে, নতুন করে আবার ভেরিয়েবল অ্যাসাইন হয়ে যাবে সবগুলাই। তার মানে আর অরিজিনাল যে ডাটা সেট আছে এটা কিন্তু কখনোই চেঞ্জ হচ্ছে না, এটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না, এটা এইভাবেই থাকবে। বাট তোমার প্রোগ্রামে সব চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে তুমি আউটপুট পাবা। আমার তো এটাই দরকার, এখানে আউটপুট দরকার, তাই না? এখানে তো চেঞ্জ দরকার নেই। ওকে, কারণ প্রোগ্রাম করে আমি ওই ডাটাকে আমি প্রসেস করতেছি এবং প্রসেস ডাটাটা এখানে আমি দেখতে পারতেছি। তাহলে দেখো এখন আর ইয়া নাই, মিস্টার মিসেস নাই, কি হয়ে গেছে, যার যেখানে ছিল ওটা রিপ্লেস হয়ে নিউমেরিক্যাল ভ্যালু হয়ে গেছে, রাইট? তার মানে আমার একটা কলাম কিন্তু শেষ করলাম, একটা কলাম শেষ করলাম। এখন যদি আমি জেন্ডারে আসি, জেন্ডারে এসে দেখবো এখানে শুধু 2টা ক্যাটাগরি আছে, একটা মেল আর একটা কি, ফিমেল। এখানে মিসিং ভ্যালু নাই, তাহলে এটা প্রসেস করার কোনো প্রয়োজন নাই। যেহেতু মেল এবং ফিমেল রাখা যাবে না, এটাকে 0 এবং 1 এ কনভার্ট করতে হবে, তাহলে আমরা সরাসরি কিন্তু এটা ম্যাপিং করে ফেলতে পারি, মানে এটা আর প্রসেসের কোনো প্রয়োজন নাই। আর নেমটা কি ছিল, নেম প্রথমে এক্সট্রাক্ট করতে হয়েছে, তারপর আমাকে ম্যাপিং করতে হয়েছে। বাট এখানে কোনো কিছু এক্সট্রাক্ট করার দরকার নাই এবং এটাকে মিসিং ভ্যালু নাই যে ফিল আপ করতে হবে।
তার মানে এটাকে সরাসরি ম্যাপিং করতে পারি, রাইট? এবং জি স্যার। অনেক বেশি ক্যাটাগরিও নাই, ক্যাটাগরিও কম। মাত্র কয়টা ক্যাটাগরি এখানে? দুইটা। স্যার দুইটা স্যার, মেল আর ফিমেল। একটা মেল একটা ফিমেল। তাহলে এটাকে কিন্তু আমাদের আর মানে 10টা ক্যাটাগরি থেকে 2টা ক্যাটাগরি বানাবো এই চিন্তাও নাই। তাহলে সরাসরি আমরা এটা ম্যাপিং করে ফেলতে পারবো না? জি স্যার। তাহলে ওই যে আগের মতোই টাইটেল ম্যাপিং যেভাবে করছি সেভাবেই একবার শিখে গেছি, যেহেতু আর লাগবে না। যে নেমটাকে এখানে ড্রপ করছে, তো আমরা পরে একবারে ড্রপ করবো সবগুলো। তাহলে প্রথমে মেল এবং ফিমেলকে ম্যাপিং করে নিলাম। মেলটাকে 0 বললাম, ফিমেলটাকে 1 বললাম। আগের মতোই লুপ চালাবো। এই যে লুপ আমরা তো একবার বানাই নিছি উপরে, ওটাই আমরা জাস্ট কল করতেছি, দেখো বারবার। দেন ডাটা সেট জেন্ডার ডট ম্যাপ বলে ফাংশন আছে, ওই ম্যাপ ফাংশনে এই ম্যাপিংটাকে আমরা পাস করে দিলাম। এতে করে জেন্ডারটা ম্যাপিং হয়ে যাবে। ম্যাপিং হয়ে গেল। এখন আমরা দেখতে যাচ্ছি যে আসলে ম্যাপিংটা ইফেক্ট করছে কিনা। দেখো জেন্ডার কিন্তু কার মেল ফিমেল নাই, কিসে কনভার্ট হয়ে গেছে? 0-1-এ কনভার্ট হয়ে গেছে, রাইট? জি স্যার। ওকে। সো আমাদের দেখো প্রথম 5টা অ্যাট্রিবিউটের প্রসেস কিন্তু শেষ। প্যাসেঞ্জার আইডি এটা আগে থেকে ছিল, সার্ভাইভ আগে থেকে ছিল, প্যাসেঞ্জার ক্লাস এটা আগে থেকে ছিল, এটাকে আর প্রসেস করার প্রয়োজন নাই। নেমটাকে প্রসেস করে টাইটেল বানাইছি। টাইটেল প্রথমে ছিল কি নর্মাল অবজেক্ট ছিল, দেন ওটাকে ম্যাপিং করে আমি 0-1 বানাইছি। এরপরে জেন্ডার যেহেতু আমাদের কোনো কমপ্লেক্সিটি ছিল না, সরাসরি আমরা ম্যাপিং করে ফেলছি। এখন আসো এইজ। এইজ নিয়ে আমরা কাজ করব, এই কলামটা নিয়ে আমরা কাজ করব। এই কলামটাকে কাজ করার আগে আমরা একটু দেখে আসি যে এটার মিসিং ভ্যালুটা কতটুকু ছিল। আমরা ভুলে গেছি, আবার একটু কল করি। ট্রেন ডট, হ্যাঁ চলে আসার কথা, আসলো না কেন? এই যে গিয়ে দেখলাম আমরা 177টা ডাটা কি আছে, মিসিং আছে। তাহলে এই মিসিং গুলো ফিল আপ করতে হবে, তাই না? মিসিং গুলো ফিল আপ করতে হবে। প্লাস এইজের কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাটাগরি আছে। কারো বয়স 22, কারোর বয়স 23, 24, 25, 26, 27, 28, 29, 30, এই ধরনের ক্যাটাগরি পাবো। বাট আমি তোমাকে ওই যে প্রথমে বলছিলাম, আমরা যখন করোনা রেজাল্ট বলি, মানে এই যে যারা মানে খবর পড়ে যে এতগুলা করোনা আক্রান্ত হয়েছে, তখন আমরা কি বয়সের একটা রেঞ্জ করে ফেলি না? 10 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে আবার 60-এর উপরে, এরকম একটা ক্যাটাগরি করে ফেলি না? হ্যালো, জি স্যার। জি স্যার। জি স্যার। ক্যাটাগরি করে ফেলুন। এখানেও আমাকে ক্যাটাগরি করতে হবে যে এই বয়সের মানুষজন, এত থেকে এত বছরের মানুষজন সার্ভাইভ করছে এতজন, মারা গেছে এতজন, সার্ভাইভ করছে এতজন, মারা গেছে এতজন। তার মানে এখানেও আমাকে একটা ক্যাটাগরি করতে হবে। কেন করতে হবে আমি একটু পরে ভিজুয়ালাইজ করে দেখাবো। তুমি যদি অরিজিনাল ক্যাটাগরিটা রাখতে চাও, দেখবা যে তুমি কোনো ক্যাটাগরি করতে পারবে না, বিশাল একটা ক্যাটাগরি হয়ে যাবে। কিভাবে? ওই যে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমরা দেখতে পারি কিভাবে। আমরা একটু যাই, সামনে আগাই, তাহলে বুঝতে পারবো। ওকে, তো যেহেতু মিসিং ভ্যালু আছে, মিসিং ভ্যালুটা আমরা আগে ফিল আপ করে আসি। এইজের মিসিং ভ্যালু আমরা ফিল আপ করবো। এইজের মিসিং ভ্যালু গুলা ফিল আপ করবো। এখানে যে টেকনিকটা ফলো করা হয়েছে সেটা হলো, এই যে টাইটেল যে আছে না, এখানে টাইটেল আমরা বের করছি না। একটা জিনিস একটু চিন্তা করো, টাইটেল বের করছি, রাইট? মিস্টার, মিসেস। মিস্টার মানে বোঝা যাচ্ছে এদের বয়সের একটা কাছাকাছি থাকতে পারে, মানে এদের বয়স 30 থেকে 40 বা 50 এরকম কিছু একটা হইতে পারে, লেটস সে। আবার প্রফেসর, যারা ধরো প্রফেসর লেখা আছে যাদের, তাদের বয়স হয়তো বা 50 বছরের আগে প্রফেসর নর্মালি হয় না বেসিক্যালি, ঠিক আছে? খুব এক্সট্রা অর্ডিনারি না হইলে 45 বছর, মিনিমাম 45 বছর লাগবে প্রফেসর হইতে হবে। তো তার বয়সটা অবশ্যই ওরকম একটু ঊর্ধ্বগতি, মানে ঊর্ধ্বমুখী, রাইট? জি স্যার। জি স্যার। তাহলে আমি যদি টাইটেলের কে গ্রুপ করে বয়সটাকে মিডিয়ান বয়স ধরে, বা তাদের যে মিডিয়ান
টাইটেল ওয়াইজ যে মিডিয়ান আছে, টাইটেল ওয়াইজ মিডিয়ান বের করব। আমি হোল এজ কিন্তু ধরতেছি না, কি ধরতেছি? টাইটেল ওয়াইজ মিস্টার ধরতেছি, মিসেস ধরতেছি। আবার মিসেস গুলা মোটামুটি অনেকটা কাছাকাছি বয়স থাকতে পারে, রাইট? আবার বিভিন্ন ধরনের ধরো টাইটেল যারা আছে, প্রফেসর আছে, মেজর আছে, আর্মি আছে, তাদের বয়সগুলো আবার ধরো কাছাকাছি একরকম। তাহলে একটা টেকনিক কি, এরকম যদি টাইটেল পাওয়া যায় কখনো, টাইটেল অনুযায়ী টাইটেলকে গ্রুপ বাই ধরে আমি বয়সের মিসিং ভ্যালুটাকে ফিল আপ করতে পারি। কিভাবে? একটা লাইন লিখছি এখানে, দেখো, সিম্পল। প্রথমে টাইটেলের গ্রুপ বাই করলাম, গ্রুপ বাই অনুযায়ী, সেই গ্রুপ বাই অনুযায়ী, গ্রুপ বাই একটা ফাংশন, সেই গ্রুপ বাই অনুযায়ী তাদের মিডিয়ান ধরে বয়সটাকে ফিল না, একটা ফাংশন আছে ডট ফিল না, অরিজিনাল মেইন ফাংশন হলো ফিল না, তার মধ্যে হলো এগুলা প্যারামিটার, এই প্যারামিটারের মধ্যে আমরা ফাংশন পাস করতে পারি, সমস্যা নেই, মানে ফাংশন দিয়ে ডাটা এনে পাস করতে পারি। ফিল না হলো মেইন অরিজিনাল ফাংশন, এই ফিল না ফাংশন দিয়ে মিসিং ভ্যালু ফিল আপ করা হয়। ঠিক আছে? কিভাবে ফিল আপ করবো সেই টেকনিকটা আমি এখানে বলে দিলাম, যে হ্যাঁ, টাইটেলের এইজের যে টাইটেল গুলো আছে সেটাকে গ্রুপ বাই করে মিডিয়ান দিয়ে ফিল আপ করে দেবো। এটাকে যদি আমরা একটু নিয়ে আসি, কঠিন হয়ে যাচ্ছে নাকি? না স্যার ঠিক আছে। একটু কঠিন, কারণ নতুন তো জিনিসটা, তোমার কাছে একটু কঠিন মনেই হবে। আর তুমি যখন ওই যে প্র্যাকটিস করতে যাবা তখন আবার জিনিসটা ইজি হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো এখানে কি করলাম। হ্যাঁ, টাইটেল কেন আনলাম স্যার? টাইটেলটা কেন আনলাম, কেন করলাম, আমি কেন এভারেজ ধরলাম না, সবার বয়সকে এভারেজ করে আমি নিলাম না, টাইটেলটা এই কারণেই আনলাম, এটা একটা লজিক। কেসটা নিলে হচ্ছে না? হ্যাঁ, এসটা নিলেই হচ্ছে, কিন্তু কেন টাইটেলকে নিয়ে আসলাম? টাইটেলটাকে নিয়ে আসলাম, একজন প্রফেসরের বয়স আর যে মিস্টার আছে, মিসেস আছে, তার বয়স সেম নাও হইতে পারে, জি স্যার। তাই না? এরকম প্রফেসর ধরো 20-30 জন আছে, তাহলে প্রফেসরদের বয়স কিন্তু ম্যাক্সিমাম কাছাকাছি। বুঝছো আমার কথা? জি স্যার। তো তাদের যদি কোনো মিসিং ভ্যালু থাকে, তাদের ওই গ্রুপে যদি কোনো মিসিং ভ্যালু থাকে, তাহলে তাদের বয়সের মিডিয়ান নিয়ে কাজ করাটা ভালো না? জি স্যার। ও স্যার, এখন আদারওয়াইজ, বুঝতে পারছি, মানে বুঝছো? স্যার ওই যারা, জি স্যার হ্যাঁ, বুঝতে বলো পারছি। বলো বলো, তাহলে বাকিটা একটু ক্লিয়ার তার মানে স্যার যারা হচ্ছে প্রফেসর থাকবে তাদের এভারেজ করে, যদি প্রফেসরের কোনো খালি ইয়া থাকে, মিসিং ফিল থাকে, থাকে, তাহলে ওই মিসিং থাকে, ওই এভারেজটা ওই বসাই দিবে। অনুযায়ী ফিল আপ হবে। রাইট 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 জি রাইট। স্যার, বুঝতে এতে পেরেছি। করে আমার এই ফলস ভ্যালু আসার সম্ভাবনা কম আছে, আদারওয়াইজ ফলস ভ্যালু আসার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। জি স্যার। বুঝছো? মানে যতটুকু মিনিমাম আনা যায় আমরা করব, এরপরে ফলস ভ্যালু আসুক, কোনো সমস্যা নেই। কারণ আমার মেশিন গুলো ফিল আপ হচ্ছে, তার মানে তার ডাটা ছিল না, তাকে আমি একটা দয়া করে ডাটা দিচ্ছি। ঠিক আছে, যে এই যে তোমার ডাটা, একটা নতুন ডাটা দিলাম, একটা ধরে নিচ্ছি, তো সেটা কিন্তু এক্সাক্ট হইতেও পারে, নাও পারে, তাই না? জি বাট স্যার। আমাদের লার্নিং এর জি স্যার। সুবিধার জন্য, কারণ ওই ডাটাকে আমরা আবার ডিলেটও করতে পারতেছি না, কারণ এইটা মারাত্মক ভাবে সার্ভাইভের উপর ইফেক্ট ফেলতেছে। তো যেহেতু ভালো একটা ইফেক্ট আছে, এইটাকে আমরা ডিলেটও করতে পারতেছি না, তার মানে আমাকে কোনোভাবে কিছু ফলস ভ্যালু দিয়েও হইলেও আমাকে ফিল আপ করতে হবে। নাই মামা আছে কানা মামা ভালো, ব্যাপারটা এরকম। ঠিক আছে? তোরা কোনো জায়গায় ক্লাস হচ্ছে না, আমরা এখানে ক্লাস করতেছি, তোমরা একটু আগায় যাচ্ছ, এটা ভালো না? তোমরা বসে নাই, এটলিস্ট কিছু তো শিখতেছো এই করোনার মধ্যে। তো ব্যাপারটা এরকম, নাই মামার থেকে কানা মামা ভালো, মানে কিছু ফলস ভ্যালু দিয়ে আমি ফিল আপ করবো, কিছু করার নাই, আমার মডেলটাকে ভালো লার্ন করাইতে হবে। ঠিক আছে? ওকে। তো মডেল যখন লার্ন হয়ে যাবে, দেন তাকে একটা ফলস ডাটা দিয়ে দিলাম, সমস্যা নাই, কিন্তু ওটা তো ডাটা, অ্যাটলিস্ট একটা তো ডাটা আছে। আর যখন ডাটা থাকবে না তখন কিন্তু তার নলেজ গ্যাপটা রয়ে যাবে, এই জন্য ডাটা থাকাই ভালো। মেশিন গুলো মাস্ট ফিল আপ করতে হবে, অথবা বেশি মেশিন গুলো থাকলে সেই অ্যাট্রিবিউটকে ডিলিট করে দিতে হবে। ওকে, এখন যদি আমরা দেখো এখানে কিন্তু একটা একটা জিনিস দেখো, 5 নাম্বার যে কলাম আছে, সরি রো আছে, হ্যাঁ, 5 নাম্বার ইন্ডেক্সে গিয়ে আমরা কিন্তু এখানে একটা এইজের মিসিং ভ্যালু পাচ্ছি, রাইট? জি স্যার। মানে দেখার জন্য আর কি, মিসিং ভ্যালু ফিল আপ হইলো কি হইলো না এটা দেখার জন্য। এখন যদি এই লাইনটা রান করে ফেলি, তাহলে কিন্তু 5 নাম্বারে আর মিসিং ভ্যালু থাকবে না। আমরা দেখি কিভাবে। ট্রেন ডট, দেখো তো 5 নাম্বার ফিল আপ হয়ে গেছে না? জি স্যার। কারণ আগেরটাতে 5 নাম্বারে মিসিং ভ্যালু ছিল, এই যে 5-এ মিসিং ভ্যালু ছিল।
বাট এখন একটা সে বয়স পেয়ে গেছে, এভারেজ একটা বয়স কোনোভাবে পেয়ে গেছে 30। এভারেজ না, সরি, মিডিয়ান নিচ্ছি আমরা, মিডিয়ান। তুমি মিন নিতে পারো, আবার মুডও নিতে পারো, কোনো সমস্যা নাই, এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। সে কিন্তু একটা বয়স পেয়ে গেছে, তার মানে তার বয়সটা ফিল আপ হয়ে গেছে, রাইট? এখন আমরা দেখি, একটু ভিজুয়ালাইজ করে দেখি কত ধরনের ক্যাটাগরি আছে। ভিজুয়ালাইজ না করলে ক্যাটাগরি বোঝা যাবে না। যেমন একটু আগে একটু বুঝাই, যেমন এখানে ভিজুয়ালাইজ করছো, কয়টা স্টেক হয়েছে? একটা, দুইটা, তিনটা। কয়টা স্টেক হয়েছে? তিনটা না? তিনটা। জি স্যার। তার মানে জি এখানে স্যার। 3 ধরনের ক্যাটাগরি আছে, এখানে 2 ধরনের ক্যাটাগরি আছে, মেল ফিমেল। তার মানে ডাটা ভিজুয়ালাইজ করে আমরা ক্যাটাগরি বুঝতে পারি যে কয় ধরনের ক্যাটাগরি থাকতে পারে এখানে। ওকে, তাহলে আমরা দেখি এইজের ক্যাটাগরিটা একটু বের করার চেষ্টা করি। তাহলে কার মধ্যে পাঠাবো? বার চার্টের মধ্যে পাঠাই দিব। বার চার্টের মধ্যে পাঠাও। বার চার্টের মধ্যে পাঠিয়ে তুমি দেখো যে এইজটা কি অবস্থায় আছে, কারণ এখন তো মিসিং ভ্যালু ফিল আপ হয়ে গেছে, কোনো ডাটা মিসিং নাই। যে প্রিন্ট করছিলাম যে ফাংশনের মধ্যে, এই জন্য এইগুলা প্রিন্ট করে করে আসছে আর কি। দেখো, বুঝতে পারতেছো কিছু? অনেক হিজিবিজি হয়ে আছে। অনেক হিবিজিবি হয়ে জি গেছে। স্যার। মানে মাল্টিপল অনেক ক্যাটাগরি আছে, যেটা কিনা আমরা রাখতে পারি, বাট মডেলের লার্নিং এ করেছে ভালো হবে না। সে কনফিউজ হয়ে যাবে কোন বয়সের মানুষটাকে কিভাবে দিবে। ধরো একজনের বয়স 45.5, তাকে 45.1 ধরো, তাকে এখন কি ডিসিশন দিবে? সে তো কিছুই বুঝতেছে না, তাই না? প্রত্যেকটা ভ্যালু আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এইজের জি একটা স্যার। ক্যাটাগরি করতে হবে, রাইট? স্যার সর্বোচ্চ কয়টা ক্যাটাগরি রাখা ভালো? ক্যাটাগরিটা আসলে খুব বেশি না, 5টা, 6টা, 7টা, 8টা, 10টার মধ্যে রেখে দিবা। 10টার বেশি হয়ে গেলে সেটা নর্মাল থাকে না, ঠিক আছে? খুব অতিরিক্ত হয়ে গেলে সেগুলোকে আদার্স ফালাই দিতে হবে, আদার্স। জি স্যার। আমার কথা বুঝছো? তো নর্মালি তুমি যখন ডাটা সেট গুলা পাবা, এরকমই পাবা, তাই না? তুমি যখন একজনের কাছে আনসার নাও, আনসার গুলা কি নর্মালি যখন মাল্টিপল চয়েস দাও, 4টার বেশি তো হওয়ার কথা না, তাই না? 5টার বেশি তো হওয়ার কথা না। তার মানে ডাটা গুলাও ওভাবেই ক্রিয়েট হয়। একটা কোশ্চেন করলা, ওই কোশ্চেনের আনসার তো একই রকম হবে সবার, নাকি? মানে মেন পয়েন্ট গুলা তো সেম থাকবে, নাকি? জি স্যার। তো আমার অ্যাট্রিবিউটেরও সেম, জি মেন স্যার। পয়েন্ট গুলা কিন্তু সেমই থাকবে, আসলে ক্যাটাগরি বেশি হয় না। ওকে, তাহলে এই যে যেহেতু এত বিশাল ক্যাটাগরি আছে, তাহলে এটাকে আমাকে কোনোভাবে ভাঙতে হবে। কারণ ভাঙার সময় দেখলাম যে আরেকটা প্রবলেম। কি প্রবলেম? আমি তো জানি না কোন বয়সের মানুষজন বেশি সার্ভাইভ করছে, কোন বয়সের মানুষজন বেশি মারা গেছে। এটা কি বোঝার কোনো উপায় আছে? না স্যার। হ্যাঁ স্যার। মানে এই মুহূর্তে আর কি, একটু পরে হয়তো বা বুঝে যাবা, বাট এই মুহূর্তে কিন্তু বোঝার উপায় নাই। বাট আমি যদি একটা কাজ করি এখন, বয়সের লো লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত যদি একটা সাইন কার্ভের মতো বা কস কার্ভের মতো বা সমুদ্রের ঢেউয়ের মতো আমি যদি ডাটাগুলাকে ভিজুয়ালাইজ করি, 0 থেকে 80 পর্যন্ত বয়সের মানুষের, তাহলে কিন্তু তোমার মাথায় কিন্তু একটা আইডিয়া চলে আসবে। ও আচ্ছা, এই বয়সের মানুষজন এতজন মারা গেছে, এতজন সার্ভাইভ করছে, এতজন মারা গেছে, এতজন সার্ভাইভ করছে। আইডিয়া আসবে না একটা? জি স্যার, আসবে তো স্যার। যেহেতু সমুদ্রের ঢেউয়ের মতো আমরা গ্রাফটা দেখাচ্ছি, একটু আগে আমরা একটা লাইব্রেরি কল করছিলাম, মনে আছে কিনা? এটা ম্যাথপ্লট লাইব্রেরি দিয়ে আমরা দেখাবো না, এটা সিবন লাইব্রেরি দিয়ে দেখাবো। ওই সিবন দিয়ে এটাকে করা ইজি। যখন অনেক ক্যাটাগরি থাকবে, তখন ওইরকম কার্ভ আকারে তুমি প্রেজেন্ট করবা, কার্ভ আকারে, তখন আর স্টেক বা বার বা লাইন ওভাবে বেশি একটা তুমি বুঝতে পারবে না। তখন কার্ভ আকারে এরকম সাইন কার্ভ বা কস কার্ভ বা সমুদ্রের ঢেউয়ের মতো যেটা আছে। এই জন্য আমাদের লাইব্রেরির নামও এরকম সিবন। ঠিক আছে, এর একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এসএনএস। তো এসএনএস দিয়ে আমরা ওই এইচ কে আমরা একটু ভিজুয়ালাইজ করি কিভাবে। যেহেতু এই ভিজুয়ালাইজ দিয়ে বোঝা যাচ্ছে না কোন বয়সের মানুষজন বেশি মারা গেছে, কোন ক্যাটাগরির মানুষজন, তাহলে আমরা একটু দেখি। আমরা ক্যাটাগরি 0 থেকে 80 পর্যন্ত দেখবো, বাট আমরা ভাগ করতে পারতেছি না কোন বয়সের মানুষজনকে কোন, মানে 0 থেকে 10 ফেলাবো না 10 থেকে 20 ফেলাবো না 0 থেকে 5 ফেলাবো, এই ক্যাটাগরিটা। এটা বোঝার জন্য আমাদের ওই লাইব্রেরিকে কল করতে হবে। তার মানে হলো আমাদের, আমি কোডটা বোঝাচ্ছি, আজকে অনেক টাইম হয়ে যাচ্ছে না, আমরা শেষ করে দিই এটা, দিই নেক্সট ক্লাসে বুঝাবো, আরেকটা ক্লাস লাগবে ডাটা প্রসেসিং। এটা জাস্ট একটু দেখাই, আজকে আর বুঝাবো না। এখন কি একটু বুঝতে পারতেছো? 0 মানে মারা গেছে, 1 মানে সার্ভাইভ করছে। এখন বলো তো, এটা হলো বয়সের রেঞ্জ, 0 থেকে 10, 10 থেকে 20।
এখন বলো তো কোন বয়সগুলাকে কাছাকাছি রাখা যেতে পারে? স্যার 29-30 স্যার এগুলো বেশি সার্ভাইভ করছে জি স্যার, স্যার। এরকম মনে হচ্ছে। তাই না? তাহলে 20 থেকে 40 বা হ্যাঁ 15 থেকে 40 পর্যন্ত মানুষজন বেশি সার্ভাইভ করছে, এদেরকে একটা রেঞ্জ করতে পারি, রাইট? জি স্যার, এটা বলা হচ্ছে। জি স্যার। করা যেতে পারে। আবার 0 থেকে 10 কাছাকাছি সবাই, এটা একটা রেঞ্জ করা যেতে পারে, তাই না? জি স্যার। তাহলে জি এইভাবে স্যার। আমরা আসলে রেঞ্জটা পেতে পারি। এই জন্য বুঝছো, ওই যে একজন কোশ্চেন করছিলেন না যে ডাটা ভিজুয়ালাইজেশন করার কেন প্রয়োজন, এই যে এইগুলার কারণে অনেক সময় আমরা বুঝতে পারি না, রেঞ্জ গুলা বুঝতে পারি না, আমরা কি ক্যাটাগরি বানাবো সেটা বুঝতে পারতেছি না, তখন আমাকে গ্রাফিক্যাল ভিউ এর প্রয়োজন হয়। কারণ গ্রাফিক্যাল ভিউ থেকে অনেক কিছু বোঝা যায়, যেটা নর্মাল ডাটা সেট থেকে বোঝা যায় না। এই জন্য ডাটা ভিজুয়ালাইজেশন ইজ এ পার্ট অফ মেশিন লার্নিং। তুমি ডাটা ভিজুয়ালাইজ না করে সরাসরি মেশিন লার্নিং এ যাবা, অনেক গ্যাপ থেকে যাবে, তোমার অনেক নলেজ গ্যাপ থেকে যাবে। ডাটাকে নিয়ে কাজ করবা, ওইটা তুমি পারবা না। দেখো এখানে কিন্তু ডাটা নিয়ে কাজ করতেছি, ডাটার খেলা, তাই না? শুধু ডাটা নিয়ে আমরা এদিক সেদিক করতেছি, ডাটাকে ক্লিন করতেছি। কতভাবে ক্লিন করা যায়, এটা তো জাস্ট একটা ওয়ে দেখাচ্ছি, আরো ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ে আছে, অনলাইনে তুমি অ্যাভেলেবেল পাবা। বাট আমি তোমাকে ওয়েটা শেখাচ্ছি কিভাবে ডাটা প্রসেস করতে হয়, একটা র ম্যাটেরিয়াল ডাটাকে কিভাবে ক্লিন ডাটা সেটে বানানো যায়, সেই জিনিসগুলো তোমার মেধাকে আমি একটু বিকাশ করতেছি, যেন তুমি পরবর্তীতে কাজগুলো করতে পারো। মেশিন লার্নিং সেম এইভাবেই কাজ করে। এই যে তোমাকে যেমন আমি লার্নিং করে শিখাচ্ছি, পরবর্তীতে তুমি ডিসিশন মেকিং নিতে পারবে, একটা সময় গিয়ে তুমি আমার থেকে এক্সপার্ট হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তুমি লার্ন করতে করতে একটা সময় গিয়ে আরো বেশি ডাটা অ্যানালাইসিস করতে পারবা, ডিসিশন মেকিং করতে পারবা নিজে নিজে। মেশিন লার্নিংটা আমার সেভাবেই কাজ করে, তাকে যেভাবে ডাটা দিয়ে লার্ন করাবা, যত বেশি ডাটা দিবা তার তত লার্নিং ক্যাপাসিটি বেশি হবে। তোমাকে যদি আমি একটু গ্যাপ রেখে রেখে পড়াই, ধরো আমি কিছু জিনিস বললাম না, না বলে স্কিপ করে করে চলে গেলাম, পরবর্তীতে আমি তোমাকে যদি ধরি ওই টাইপের কোশ্চেন, তোমার আনসার দিতে একটু ডিফিকাল্ট হয়ে যাবে না? জি স্যার। মেশিন লার্নিং ও তাই, যত বেশি ডাটা দিবা সে তত বেশি আউটপুট দিতে পারবে। ডাটা কম, একুরেসি কম, লার্নিং ক্যাপাবিলিটি কম। সেম অ্যাজ লাইক এজ হিউম্যান, এই জন্য বলা হচ্ছে মেশিন ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। হ্যাঁ, জি জি স্যার। স্যার। স্যার দক্ষতা অনেক টাইম লাগবে স্যার। স্যার মেবি নাই। নেট চলে গেছে। হ্যাঁ যতটুকু মনে হয়। মিত্র তুমি বিরিয়ানি খাও। গন্ধ শুকতেছি, সামনে এনে রেখে রেখে দিছে, বুঝতে না আমার অবস্থাটা। খেয়ে ফেলো তুমি। সরি, শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো? জি স্যার। আচ্ছা, জি স্যার শোনা এখানে যাচ্ছে। দেখো, এখানে এখানে মিনিমাম 0 ম্যাক্সিমাম 80 আছে, তারপরে কিন্তু ডাটার প্রপার ভিজুয়ালাইজেশন কিন্তু হয়নি, প্রপার ভিজুয়ালাইজেশন হয়নি, তাই না? তারপরে কিন্তু এখানে একটু কনফিউশন রয়ে গেছে। আরো প্রপার ভিজুয়ালাইজেশন করার জন্য, এটা পরে বুঝাচ্ছি আমি, আরো প্রপার ভিজুয়ালাইজেশনের জন্য আমরা কি করতে পারি, সেম জিনিসটাই আমরা একটু ভাগ করে দিব, আমরা 0 থেকে 20 পর্যন্ত রিপ্রেজেন্ট করব। 0 থেকে 20 পর্যন্ত বয়সের মানে মানুষদের সাথে সার্ভাইভ এবং গ্রেডের সম্পর্কটা কি, সেটা আমরা একটু বের করি, আরো স্পেসিফিক করব, ঠিক আছে? তাহলে আরো স্পেসিফিক করার জন্য তোমাকে রেঞ্জটা তখন কমাই দিতে হবে, তাহলে সে আরো স্পেসিফিক একটা রেজাল্ট দিবে। দেখো এখন আরো বোঝা যাচ্ছে, তাই না? এখানে যেমন 0 থেকে 20 একদম বোঝা যাচ্ছে না অ্যাকুরেটলি, বাট এখানে কিন্তু তুমি আরো ডিফাইন করতে পারতেছো যে 0 থেকে 12 বা 16 15 পর্যন্ত একটা ক্যাটাগরি করা যেতে পারে। মানে এখানে এসে এই জিনিসটা ঊর্ধ্বমুখী হয়ে গেছে। তাহলে 0 থেকে 20 তুমি একটা ক্যাটাগরি বলতে পারো না, 0 থেকে 15 অথবা 16 17 এই পর্যন্ত রাখা যেতে পারে, এর বেশি না। বুঝছো? তার মানে জি হলো স্যার। যখন একজন ডেটা অ্যানালাইসিস করবে, তার ডিমান্ড কিন্তু অনেক হাই, বুঝছো? তাকে অনেক কিছু চিন্তা ভাবনা করে একটা ক্লিন ডাটা সেট বানাইতে হয়, অনেক ডিসিশন মেকিং করতে হয় তার নিজে নিজে, যে কি করবে, কোনটাকে কত ক্যাটাগরি বানাইতে হবে, অনেক কষ্ট করতে হয়।
আর নর্মাল মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার সে কিন্তু এত কষ্ট করে না, তাকে একটা ডাটা সেট দিয়ে দেওয়া হয়, সে তার মতো করে পরবর্তী কাজগুলো করে আর কি। দেখবো আমরা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার কি করে নর্মালি, সেটাও আমরা একটু দেখবো। আর ডাটা অ্যানালাইসিস করে তার কিন্তু আসলে অনেক, কি বলবো, অনেক কষ্ট করতে হয় একটা ডাটাকে, মানে কত যে মিসিং ভ্যালু থাকে ডাটার মধ্যে, ঠিক আছে, সেগুলাকে সে কত টেকনিক দিয়ে যে ফিল আপ করে, ডিফারেন্ট কাইন্ড অফ টেকনিক শিখতে হয়, অনেক গ্রাফিক্যাল ভিউ তাকে শিখতে হয়, ঠিক আছে। তো ডেটা অ্যানালাইসিস যারা করে, ডেটা অ্যানালিস্ট বা ডাটা সায়েন্টিস্ট যারা, তাদের নর্মালি কিন্তু ডিমান্ড অনেক, ঠিক আছে। আবার মেশিন লার্নিং জি স্যার। ইঞ্জিনিয়ারদেরও ডিমান্ড আছে, কারণ পরবর্তী কাজগুলো তো আবার তারাই করতেছে, রাইট। তাদেরও ডিমান্ড আছে, কারণ তারা একটা মডেল ডেভেলপ করে, সেই মডেল দিয়ে ডাটাকে ট্রেন করায়, এবং তাকে কম্পারেটিভ অ্যানালাইসিস করতে হয় যে এই মডেলটা তার ভালো না খারাপ, এই বিষয়গুলো বের করতে হয়, ঠিক আছে। তো শুধু যে ডাটা অ্যানালিস্ট যারা তারাই পরিশ্রম করে তা নয়, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার যারা, তাদেরকেও কিন্তু অনেক অনেক তোমাকে ডিসিশন মেকিং নিতে হয়, তাকে একটা মডেল ডেভেলপ করতে হয়। এক্সিস্টিং মডেল থাকলেও এক্সিস্টিং মডেল কাজটা ঠিক মতো করতেছে কিনা সেটা তাকে অনেক ইভালুয়েট করতে হয় মডেলটাকে, ঠিক আছে। তার মানে তারও অনেক কাজ, কোনো কাজই আসলে ছোট নয়। তো এই জন্য আলাদা আলাদা ভাবে এগুলাকে দেওয়া হয়, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। তো তোমরা বড় বড় কোম্পানিতে যদি যাও, লিঙ্কডইনে যাও বা বিডি জবসে দাও, দেখবা যে এখন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার নিচ্ছে, ডেটা অ্যানালিস্ট হিসেবে নিচ্ছে, হ্যাঁ, ডিফারেন্ট কাইন্ড অফ জব তোমরা দেখতে পারবে এই ধরনের। তাহলে একটু কম্পারেটিভ অ্যানালাইসিস করতে পারবা যে আসলে লার্নিং গুলা ঠিক আছে কিনা, তুমি যে লার্নিং গুলা শিখতেছো, ঠিক আছে। তো দেখো এখানে স্পেসিফিক আরো করতে পারতেছি, রাইট। আর আরো যদি স্পেসিফিক করতে চাই, 20 থেকে 40 যদি করতে চাইলে, এখানে রেঞ্জটা একটু বাড়াই দিই, এখানে দেবো 20, এখানে দেবো 40। তাহলে 20 থেকে 40 পর্যন্ত বয়স যারা আছে তাদের ভিজুয়ালাইজেশনটা করবে, এখানে মোটামুটি একটা রেঞ্জ তুমি পেয়ে যাচ্ছ, রাইট। ওকে, এভাবে আমরা বাকিগুলাও ক্যাটাগরি করতে পারি। তো এখান থেকে আমাদের ডিসিশন মেকিং করতে হবে আমরা কোনটা রাখবো কোনটা রাখবো না, মানে সরি, আমাকে তো সবই রাখতে হবে, মানে ক্যাটাগরিটা আমি কিভাবে করতে পারি সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো, বুঝছো। তো আমরা এই পর্যন্তই আজকে, আমরা নেক্সট ক্লাসে ডাটা প্রসেসিং শেষ করব, আমাদের এরকম ফাইনালি একটা আউটপুট হবে, আমরা দেখতে পারবো যে আমাদের ফাইনালি এরকম একটা আউটপুট হয়েছে, যেখানে কোনো অবজেক্ট থাকবে না, সবই টেক্সট ভ্যালুতে কনভার্ট হয়ে যাবে। এটা না আসলে, হ্যাঁ এটাই, বুঝছো। এখানে দেখো কোনো টেক্সট ভ্যালু নাই, সব নিউমেরিক্যাল ভ্যালু, রাইট। জি আমরা স্যার। কিন্তু আমরা কিন্তু সেদিকেই যাচ্ছি, আমাদের ডাটা সেটটাও কিন্তু সেভাবেই প্রসেস হচ্ছে। দেখো এখানে অনেক কিছু আমাদের ক্লিন হয়ে গেছে। তো আমরা নেক্সট ক্লাসে এইটাকে দেখাবো বিস্তারিত। সিবলিং প্যারেন্ট চাইল্ড লাগবে না, টিকেটটা আমাদের কোনো ইফেক্ট পড়বে না, কারণ টিকেট নাম্বার দিয়ে দেখো, জাস্ট এটা একটা নাম্বার, এই নাম্বার কোনোভাবে সার্ভাইভের উপর ইফেক্ট ফেলতে পারে না, জাস্ট একটা নাম্বার, এটা নামের মতো, এটা একটা নাম্বার, তাই না। ডিফারেন্ট কাইন্ড অফ নাম্বার আছে এখানে, যেহেতু এটা কোনো ইফেক্ট ফেলবে না তাহলে এটা আমরা ড্রপ করে দিব। ফেয়ারটা ইফেক্ট ফেলতে পারে, কারণ যে 0 টাকা দিয়ে উঠছে, আবার কেউ এখানে সর্বোচ্চ $512 আছে টিকিটের প্রাইস, আবার সর্বনিম্ন $4 আছে। যে $4 দিয়ে গাড়িতে উঠছে, মানে জাহাজে উঠছে, যে 52 মানে $512 দিয়ে উঠছে, দুটা ক্যাটাগরি তো ডিফারেন্ট, তাই না। তার ক্লাসটাও ডিফাইন করা যাবে, তাহলে এটা ভালো একটা ইফেক্ট ফেলে, এটা আমরা ডিলিট করতে পারি না। কেবিন যেহেতু অনেক ডাটা মিসিং আছে, কেবিনকে আমরা ডিলিট করে দিব। আবার এমবার্কের 2টা ডাটা মিসিং আছে, এমবার্কের 2টা ডাটা মিসিং ভ্যালু ফিল আপ করতে হবে, দেন এটাকে নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করতে হবে, রাইট। সো আমরা নেক্সট ক্লাসে ডাটা প্রসেসিং শেষ করবো, অ্যাটলিস্ট মিড টার্মের আগে আমাদের ডাটা প্রসেসিং শেষ হয়ে যাবে। মিড টার্মের পরে আমরা মেশিন লার্নিং লার্ন করাবো, কিভাবে এই ক্লিন ডাটা সেট নিয়ে মেশিন লার্নিং মডেলে লার্ন করাবো সেটা আমরা দেখাবো মিড টার্মের পর। তো নেক্সট ক্লাস মিড টার্মের আগে আমাদের হওয়ার কথা, ঠিক আছে। তো মিড টার্মের আগে আমরা ডাটা প্রসেসিংটা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। জি স্যার। স্যার ওই যে অ্যাটেন্ডেন্সটা ক্রিয়েট করেন নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ যাচ্ছি। এটা আর হইলো না, বুঝছো, কেন হইলো না বুঝলাম না, আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো। গিটহাবে কিভাবে রাখবা এটা আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো, বা আমি একটা সেশন নিব, তো একটা 10 সেমিস্টারের, মানে ওদের ক্লাসেরই একটা সেশন,
ওটা রেকর্ডিংটা আমি তোমাদের দিয়ে দিব, তাহলে তোমাদের বুঝতে একটু আরো সুবিধা হবে যে কিভাবে গিটে আমরা ফাইল আপলোড করতে পারি, কিভাবে গিট থেকে ফাইলগুলো নামাইতে পারি, এবং কিভাবে টিম ওয়ার্ক করতে পারি। ঠিক আছে, যেহেতু এই কাজটা গ্রুপ ওয়াইজ হবে, সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা দরকার, টিম ওয়াইজ কিভাবে আমরা গিট হাবে কাজ করতে পারি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা ক্লাসের রেকর্ডিংটা অফ করে দিই, অনেক লম্বা একটা রেকর্ডিং হয়ে যাচ্ছে।